হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট স্কোয়াড। তো যারা যারা সেল চ্যাপ্টারে পার্ট 1 ক্লাস করনি তাদেরকে আমি বলবো আগে পার্ট 1 ক্লাসটা করে নাও, তারপরে সেলের এই পার্ট 2 তে তোমরা আসো। ওকে, তো দেখো আগের দিনকে আমরা কতটা পড়েছিলাম। আগের দিনকে আমরা পড়েছিলাম হচ্ছে আহ দেখাচ্ছি দেখাচ্ছি বেসিক টুকুনি পড়েছিলাম। হ্যাঁ, এই চার্ট অব্দি আমরা পড়েছিলাম, তাই তো? আগের দিনে ভিডিওতে তোমরা এই চার্ট অব্দি পাবে। এই চার্টটা আমরা নিজেরা ড্র করে করে মানে বোর্ডে এঁকে আমরা জিনিসটা পড়েছিলাম। ওকে, এবং সেখানে আমরা দেখেছিলাম যে সেলের মধ্যে কি থাকে। সেলের মধ্যে প্রচুর সেল অর্গানেল থাকে, ঠিক? সেলের কভারিং থাকে, সেলের মধ্যে দুটো কভারিং থাকে। ওকে, অ্যানিমেল সেলের ক্ষেত্রে একটাই কভারিং থাকে, আর সেই একটাই বা ইনার যে কভারিং বা এই যে একটাই কভারিং ওটাকে বলা হয় সেল মেমব্রেন। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হয়, ওই সেল মেমব্রেনের ওপরে বাইরে বাইরে একটা আউটার কভারিং থাকে, তাকে বলা হয় সেল ওয়াল। ঠিক আছে? এছাড়া সেলের মধ্যে প্রচুর টাইপের অর্গানেল আছে, সেই অর্গানেল গুলোকে আমরা ডিটেলে পড়বো। ঠিক? আর সেলের মধ্যে আরেকটা কি থাকে, নিউক্লিয়াস, তাই তো? সেই নিউক্লিয়াসের মধ্যে ছোট ছোট কিছু অর্গানেল আছে, সেগুলোকেও আমরা পড়বো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে সেল ওয়াল দিয়ে। ওকে, সেল ওয়াল। তো সেল ওয়াল আমরা জানি যে শুধুমাত্র প্ল্যান্ট সেল বা ব্যাকটেরিয়াল সেল, এই সমস্ত কোষে বা ফাঙ্গাল সেল, এদের সেল ওয়াল থাকে। অ্যানিমেল সেলের মধ্যে কোন রকম সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে না। এই কোষ প্রাচীর কেমন হয় দেখো লেখা আছে, সেল ওয়াল ইজ এ স্ট্রাকচারাল লেয়ার অ্যারাউন্ড সাম টাইপ অফ সেল জাস্ট আউটসাইড দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের বাইরে যে কভারিং। ওকে, ধরো এটা সেল মেমব্রেন, এর ভেতরে তো সেল অর্গানেল গুলো আছে, নিউক্লিয়াস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলজি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, সব আছে এর ভেতরে। এবার এইটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, এর বাইরে যে কভারিং এটা হচ্ছে আমার সেল ওয়াল। এটা হচ্ছে আমার সেল ওয়াল। ওকে, তো সেল ওয়াল একটু টাফ হয়, একটু ফ্লেক্সিবল, মানে খুব বেশি ফ্লেক্সিবল হয় না, সামটাইম রিজিড। ওকে, রিজিড হয়। তো এই সেল ওয়াল কি করে, ইট প্রোভাইড দ্য সেল উইথ বোথ স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন। মেনলি এটা স্ট্রাকচারাল সাপোর্ট এবং প্রোটেকশন দেয়। আচ্ছা, একটা জিনিস কি তোমরা কোনোদিনও ভেবেছো যে অ্যানিমেল সেলের কাছে সেল ওয়াল নেই, কিন্তু প্ল্যান্ট সেলকে ভগবান সেল ওয়াল দিয়েছে, তাই তো? এটা কেন? অ্যানিমাল সেলের কাছে সেল ওয়াল নেই, কিন্তু প্ল্যান্ট সেলের কাছে সেল ওয়াল আছে। কেন এটা? তার কারণ দেখো, অ্যানিমাল সেলের ক্ষেত্রে অত প্রোটেকশনের দরকার নেই। কারণ বাইরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা যখন আগেকার দিনে ছিলাম তখন গুহার ভেতরে ছুটে চলে যেতাম বা এমন কোনো জায়গায় চলে যেতাম, দিয়ে আমরা শেল্টার নিতাম, আশ্রয় নিতাম। কিন্তু প্ল্যান্টদেরকে সেই প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্ঝাট সবকিছু কিন্তু সহ্য করতে হয়, তার এগেনস্টে তাকে লড়াই করে দাঁড়াতে হয়। সেই জন্য প্ল্যান্টদের এই প্রোটেকশনটা দরকার। বোঝা গেল জিনিসটা? তো প্ল্যান্টদের কিন্তু এই প্রোটেকশনটা দরকার। তো সেল ওয়াল প্রথম যে রবার্ট হুক, উনি কক সেলের ভেতরে উনি সেল ওয়ালটাকেই দেখেছিলেন। ঠিক আছে? তো সেল ওয়াল অ্যানিমেল সেলের মধ্যে থাকে না, প্রথম কথা, প্ল্যান্ট সেলের মধ্যে থাকে বা বাকি অন্যান্য প্রোক্যারিওটের মধ্যে আমরা দেখে থাকি। ওকে, আচ্ছা, ইন ব্যাকটেরিয়া, এবার হচ্ছে সেল ওয়াল কি দিয়ে তৈরি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কি লেখা আছে, ইন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে যে সেল ওয়াল, সেই সেল ওয়াল তৈরি হচ্ছে পেপটিডোগ্লাইকেন দিয়ে। ওকে, পেপটিডোগ্লাইকেন বা মিউরিন বলা হয়, এটা নামটা মনে রাখবে যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি দিয়ে তৈরি, পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি। এটা এক ধরনের পলিমার, যেটা কি করে সুগার আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি একটা পলিমার, তার নাম হচ্ছে পেপটিডোগ্লাইকেন। ফাঙ্গি বা ফাঙ্গাস, ফাঙ্গাসের যে সেল ওয়াল সেটা কি দিয়ে তৈরি, সেটা তৈরি হচ্ছে কাইটিন দিয়ে, কাইটিন। এটাও একটা পলিস্যাকারাইড মলিকিউল। ওকে, প্ল্যান্টের যে সেল ওয়াল সেটা কি দিয়ে তৈরি, প্ল্যান্টের সেল ওয়ালে থাকে হচ্ছে সেলুলোজ। মেইন জিনিস হচ্ছে সেলুলোজ। এছাড়াও কি কি থাকে, এছাড়াও থাকে হচ্ছে লিগনিন, সুবেরিন, কিউটিন, এগুলো থাকে। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো যে কোন সেল, ব্যাকটেরিয়াল সেল, প্ল্যান্টের সেল, অ্যানিমেলের সেলে হয় না, ঠিক আছে? বা ফাঙ্গাসের সেল। তো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আর প্ল্যান্টের সেল, তাদের যে সেল ওয়াল সেটা কি দিয়ে তৈরি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে কিন্তু পড়তে হবে। নেক্সট, এখান থেকে এনসিইআরটির একটা টুকরো নেওয়া আছে, যেখানে জাস্ট কিছু জিনিস বলা আছে, একবার দেখে নাও কি বলছে। Cell wall lie outside the plasma membrane. Plant cell wall is mainly composed of cellulose. Cellulose is a complex substance and provide the structural strength to the plant. Plant কে কি করে, structural strength provide করছে। Okay. When a living plant cell lose water through osmosis, there is a shrinkage or contraction of content of the cell
অ্যাওয়ে ফ্রম দ্য সেল ওয়াল। এটা আমি তোমাদের পড়াবো। যখন আমরা সেলকে কি করছি, সেলকে এমন কিছু সলিউশনের মধ্যে দিচ্ছি, সেখানে কি হয়, তার প্লাজমোলাইসিস হয়। মানে সেল ওয়াল থেকে বাকি যে মেটেরিয়াল গুলো আছে তারা দূরে সরে আসে, ভেঙে যায়। ওকে, এটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। লাইসিস মানে অনেকটা ভেঙে যাওয়ার মতো, মানে সেলের ওখানে শ্রিঙ্কেজ হয়। ঠিক আছে, তো এই শ্রিঙ্কেজটা কেন হয় এটা আমরা পড়বো। আমরা অসমোসিস পড়বো, ডিফিউশন পড়বো, জিনিসগুলোকে আমরা পড়বো। ঠিক আছে, কখন পড়বো? তো জাস্ট এর পরে আমাদের আসবে হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা যখনই পড়ে নেবো তখনই আমরা পড়বো হচ্ছে ডিফিউশন আর অসমোসিস। বোঝা গেছে? চলো নেক্সট। তো নেক্সট আমাদের কি, সেটা হচ্ছে সেল মেমব্রেন, মানে হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা কি বলছে, সেল মেমব্রেন ওয়াজ ডিসকভার্ড বাই সোয়ান বাট ওয়াজ প্রোভাইডেড উইথ এ নেম বাই নেগেলি অ্যান্ড ক্রেমার। ওকে, এই নামগুলো নাম মনে রাখলে হবে, অসুবিধা নেই। সেল মেমব্রেনটা কি, এটা হচ্ছে একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সেল মেমব্রেন কিন্তু সবকিছুকে সেলের ভেতরে অ্যালাউ করে না, কিছু সিলেক্টিভ জিনিসকে সেলের ভেতরে কিন্তু যেতে দেয় বা অ্যালাউ করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এই যে সেল, এই যে সেলের এই যে মেমব্রেনটা, যে মেমব্রেনের ভেতরে সমস্ত অর্গানেল বাউন্ড হয়ে আছে, এটাকে তো বলছি আমরা সেল মেমব্রেন। এটাকে তো আমরা বলছি হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন হচ্ছে অর্ধভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বা সেমি পারমিয়েবল, মানে কিছু জিনিস পারমিট করে, সেমি পারমিয়েবল। বোঝা গেল? তো মেনলি সেলের ভেতরে যে ওয়াটারের মুভমেন্ট হচ্ছে, ওয়াটারকে সে পারমিট করে, বাট সলিউট জিনিসগুলোকে কিন্তু সে পারমিট করে না। ক্লিয়ার? এবার হচ্ছে এই সেল মেমব্রেন কি দিয়ে তৈরি, লিপিডের লেয়ার দিয়ে তৈরি। দেখো, লিপিড বাই লেয়ার দিয়ে তৈরি। জাস্ট এই ইনফরমেশন টুকুনি মাথায় রাখো, আর এখানে কিছু পড়তে হবে না। এবার এখানে লেখা আছে দেখো, সাবস্টেন্সেস অর মলিকিউল মুভ অ্যাক্রস দ্য সেল মেমব্রেন বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বাই এ প্রসেস কল ডিফিউশন। ডিফিউশন প্রসেসের মাধ্যমে এই সেল মেমব্রেনের মধ্যে দিয়ে জিনিসপত্রের আদান প্রদান হয়। চলো এবার আমরা এন্টার করব আমাদের মেইন জিনিসে, যে ডিফিউশন জিনিসটা কি। ওকে, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। দেখো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। ঠিক আছে, ডেফিনেশনটা একবার দেখে নাও। কি বলছে, নেট মুভমেন্ট অফ এনিথিং। ডিফিউশন হচ্ছে কোনো কিছুর একটা মুভমেন্ট। কখন মুভমেন্ট হবে? যখন হাই কনসেন্ট্রেশনে কোনো জিনিস আছে আর এদিকে লো কনসেন্ট্রেশনে কোনো জিনিস আছে, তাদেরকে যখন তুমি কানেক্ট করে দেবে না, তো এই হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে জিনিসের যে মুভমেন্ট, সেটাকে বলা হয় সিম্পল ডিফিউশন। ওকে, তো আমাদের এই যে সেল, আমাদের এই যে সেল, সেলের সেলের ভেতরে কি হচ্ছে, আমাদের রেসপিরেশন বা শোষণ প্রক্রিয়া। সেখানে খাবারকে অক্সিজেনের সাহায্যে বার্ন করে এনার্জি তৈরি করা হয়, আর বাই প্রোডাক্ট হিসাবে, ওয়েস্ট হিসাবে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। তো যখন সেলের ভেতরে প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে যাবে, প্রচুর, আর বাইরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম, বাইরের তুলনায় সেলের ভেতরে কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে গেলে কি হবে, ভেতরে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন হাই, বাইরে কম। এবার আমি কি বললাম, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে জিনিসের যে মুভমেন্ট, তাকে বলা হয় ডিফিউশন। তো দেখো, এখান থেকে কার্বন ডাই অক্সাইড যে বাইরে যাচ্ছে, এখানে কিন্তু আমরা কোনো এনার্জি দিচ্ছি না, যে আমি এনার্জি বা ফোর্স অ্যাপ্লাই করে তাকে আমি বাইরে পাঠাচ্ছি, সেটা নয়। সে অটোমেটিক্যালি যাচ্ছে। এবার অটোমেটিক্যালি নয়, জিনিসটা অটোমেটিক্যালি বললাম মানে এনার্জি দিচ্ছি না, এনার্জি ছাড়াই মুভমেন্ট হচ্ছে। এবার এনার্জি ছাড়া সে কেন যাচ্ছে? কারণ আমরা জানি কোনো কিছুকে মুভ করাতে গেলে ফোর্স চাই। এটা আমাদেরকে কে বলেছে? নিউটন বলেছিল। নিউটনের প্রথম এই নিউটনের সূত্র থেকে এটা আমরা দেখেছি যে ফোর্স অ্যাপ্লাই করলে তার মধ্যে ত্বরণ দেখতে পাবো, মানে তার মধ্যে একটা মুভমেন্ট দেখতে পাবো। তো এখানে সেই ফোর্সটা আসছে কোথা থেকে? তো এই কনসেন্ট্রেশনের ডিফারেন্স থেকে। এখানে হাই কনসেন্ট্রেশন, এখানে লো কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনের যে পার্থক্য, এটাই একটা ফোর্স হিসাবে বা একটা গ্রেডিয়েন্ট হিসাবে কাজ করবে, যেটা কার্বন ডাই অক্সাইডকে সেলের বাইরে পাঠাবে। বোঝানো গেল? ঠিক তেমন ভাবেই সেলের মধ্যে যখন অক্সিজেন কমে যায় আর বাইরে যখন অক্সিজেন প্রচুর বেশি হয়ে গেছে, বাইরে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি, তখন কি হবে, বাইরে থেকে সেলের ভেতরে অক্সিজেনের প্রবেশ হয়। আর এখানে আমরা কোনো এনার্জির ইউজ করছি না। তাই এই রকম যে ট্রান্সপোর্টেশন, এই ধরনের ট্রান্সপোর্টেশনকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্টেশন। ওকে, প্যাসিভ ট্রান্সপোর্টেশন। তো দেখো, এই যে ট্রান্সপোর্টেশন হচ্ছে, এই ট্রান্সপোর্টেশনকে অ্যাকচুয়ালি আমরা দুভাগে ভাগ করি। একটাকে বলা হয় প্যাসিভ, আর একটাকে বলা হয় অ্যাক্টিভ। প্যাসিভ কোনটা? যেখানে আমাকে এনার্জির ইউজ করতে হচ্ছে না, কোনো এটিপির খরচা হচ্ছে না এখানে। ওকে, এটিপি মানে কি? এনার্জি কারেন্সি। তার কোনো রকম খরচা এখানে হচ্ছে না।
বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন আমরা পরে পড়বো। তোমরা শুনেছো এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, তাই তো? সেল ইটিং, সেল ড্রিঙ্কিং, সেল ভমিটিং, এই যে জিনিসগুলো, এগুলো আমাদের প্যাসিভ অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনের পার্ট। এগুলো করতে গেলে আমার এনার্জি লাগে, এটিপি খরচা হয়, তাই এগুলো আমরা মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনটাকে আমরা শেষের দিকে পড়ছি। ওকে, যেহেতু এখানে ডিফিউশন পড়লাম তাই আমি তোমাদের বলে দিলাম ডিফিউশনটা হচ্ছে একটা প্যাসিভ ট্রান্সপোর্টেশন প্রসেস, জাস্ট এটা মনে রাখো। ওকে, তো ডিফিউশন মানে সিম্পলি কি দেখলাম, যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে কোনো জিনিসের যে মুভমেন্ট তাকে বলা হয় ডিফিউশন। এবার আমি আসছি, এবার দেখো, এবার তোমাকে পড়তে হবে হচ্ছে অসমোসিস। অসমোসিস, অসমোসিস কি দেখো, ধরো এই পাত্র, এই পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রটার মিডিলে কি করেছি, আমি একটা পর্দা দিয়ে দিয়েছি, একটা পর্দা দিয়ে দিয়েছি। ওকে, একটা ধরে নাও এখানে একটা পর্দা আছে, এই পর্দা কি করেছে, পাত্রটাকে দুটো পার্টে সেপারেট করেছে। ঠিক আছে, এবার এই পর্দার এদিকেও আমার জল আছে, এদিকেও আমার এতটাই জল আছে, দুই দিকে আমি শুধু জল রেখেছি। তো যখন শুধু জল রাখবো তখন দুই দিকে শুধু জলের কনসেন্ট্রেশন সেম, তাহলে কোন রকম জলের মুভমেন্ট হবে না এই পর্দার ভেতর দিয়ে। মানে এটা একটা দিক, এটাকে আমি এ সাইড নাম দিলাম, এটাকে আমি বি সাইড নাম দিলাম। তো এ থেকে বি সাইডে বা বি সাইড থেকে এ সাইডে এই পর্দার ভেতর দিয়ে কোনো কিছুর মুভমেন্ট কি এখন হবে? হবে না, কারণ দুই দিকে সেম ওয়াটার আছে এবং ওয়াটারের কনসেন্ট্রেশন সেম আছে। এবার যখনই ধরে নাও এই দিকে কিছু সলিউট পার্টিকেল আছে, এইদিকে ধরে নাও কিছু সলিউট পার্টিকেল আছে, ওকে, আর এই দিকে ধরো অল্প সলিউট পার্টিকেল আছে, তাহলে এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, ঠিক? বাট এই সলিউশনে সলিউট পার্টিকেল বেশি, বাট এই সলিউশনে সলিউট পার্টিকেল কম। মানে ধরো এদিকে আমি বেশি চিনি দিয়েছি, এদিকে আমি কম চিনি দিয়েছি, বোঝা গেল? তাহলে এই যে সলিউশনে সলিউট ইজ মোর, সলিউট ইজ মোর, তাকে আমি বলবো হচ্ছে হাইপারটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন। ওকে, যে সলিউশনে সলিউট বেশি থাকবে তাকে বলবো হাইপারটনিক সলিউশন। আর যে সলিউশনে সলিউট দেখো কম আছে, লেস সলিউট আছে এখানে, লেস সলিউট, কম সলিউট, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন, সলিউশন। ওকে, আর একটু আগেই দুই দিকে কোনো সলিউট ছিল না, বা যদি এরকম হয় যে এই পর্দা আছে দুই সাইডে সেম সলিউট, এদিকেও যতটা সলিউট এদিকেও অতটাই সলিউট, তখন তাকে বলবো আইসোটনিক। তখন দুইটাকেই আমরা বলবো হচ্ছে আইসোটনিক, মানে সেম সলিউট আছে, সেম কনসেন্ট্রেশন। বোঝা গেল জিনিসটা? এইটুকুনি বোঝা গেছে কোনটা আমার হাইপারটনিক, কোনটা আমার হাইপোটনিক সলিউশন। ক্লিয়ার? এবার দেখো, এটা তো সেমি পারমিয়েবল মেমব্রেন না, এটা আমার সেল মেমব্রেনই ধরে নাও। আমি একটা সেল মেমব্রেন নিয়েছি, সেল মেমব্রেন বা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন নিয়েছি। এবার এ তো সবকিছুকে অ্যালাউ করে না, মানে যে চিনির দানা, তুমি বলবে স্যার এইদিকে তো বেশি চিনি আছে, তাহলে চিনির কণাগুলো সেল মেমব্রেনকে ভেদ করে ওইদিকে চলে যাবে, এটা হবে না, কারণ কি সেল মেমব্রেন যেতে পারবে না। তাহলে যেতে পারবে কে? ওয়াটার। তাহলে আমাকে এবার দেখতে হবে যে কোন দিকে অনলি ওয়াটার কনসেন্ট্রেশন বেশি আর কোন দিকে অনলি ওয়াটার কনসেন্ট্রেশন কম। শুধু জলের গাঢ়ত্ব কোন দিকে বেশি আছে সেটা আমাকে দেখতে হবে, বা শুধু জলের গাঢ়ত্ব কোন দিকে কম আছে সেটা দেখতে হবে। ঠিক? কেন কেন আমরা জলকে গুরুত্ব দিচ্ছি? কারণ সলিউট পার্টিকেল যেতে পারবে না, সলিউট পার্টিকেল এই পর্দা ভেদ করে যেতে পারবে না। এবার দেখো, এই দিকে যেহেতু বেশি সলিউট, তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন এদিকে কম, অনলি ওয়াটার। তুমি সলিড বাদ দিয়ে ভাবো, অনলি ওয়াটার কি এখানে বেশি থাকবে? অনলি ওয়াটার কনসেন্ট্রেশন, ওয়াটার আমার সমানই ছিল, কিন্তু ওয়াটারের কনসেন্ট্রেশনের কথা বলছি, গাঢ়ত্বের কথা বলছি। তো এই দিকটাই মানে যেটাকে বলছি আমরা হাইপারটনিক সলিউশন, যেখানে সলিউট বেশি হয়ে গেছে, সেখানে অনলি ওয়াটার কনসেন্ট্রেশন যেটা, অনলি ওয়াটার কনসেন্ট্রেশন যেটা, সেটা আমার কম হবে, লো হবে, কম হবে। বোঝা গেল? অনলি ওয়াটার কনসেন্ট্রেশনটা আমার কম হবে। আর যেদিকে আমার হাইপোটনিক সলিউশন, যেদিকে আমার সলিউট কম, সেই দিকে অনলি ওয়াটার কনসেন্ট্রেশন, অনলি ওয়াটার কনসেন্ট্রেশন আমার কি হবে? হাই হবে, হাই হবে। এবার আমরা কি জানি?
হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে জিনিস ফ্লো করে তো। তাহলে এই ক্ষেত্রে এই যে অনলি ওয়াটার কনসেন্ট্রেশন যেখানে হাই, মানে হাইপোটনিক সলিউশনে, এখান থেকে অনলি ওয়াটার এই মেমব্রেনকে ভেদ করে এদিকে যাবে, অনলি ওয়াটার মেমব্রেনকে ভেদ করে এদিকে যাবে। তো এটাও একটা ডিফিউশনই তো, এটা ডিফিউশনের একটা স্পেশাল কেস, সেটাকে বলছি আমরা অসমোসিস। ডিফিউশনে কোনো এই অর্ধভেদ্য বা সেমি পারমিয়েবল মেমব্রেন ছিল না, বাট এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। ওকে, মানে জিনিসটা ক্লিয়ার হলো। এবং এই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে যখন যখন আমার অনলি ওয়াটারের মুভমেন্ট হচ্ছে, কোনো গ্যাসের মুভমেন্টের কথা বলছি না বা সলিউটের মুভমেন্টের কথা বলছি না, অনলি ওয়াটারের মুভমেন্ট হচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে অসমোসিস। তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে অসমোসিসে কি হচ্ছে, অসমোসিসে যেদিকে জলের কনসেন্ট্রেশন বেশি সেদিক থেকে যেদিকে জলের কনসেন্ট্রেশন কম সেদিকে যাচ্ছে। তার মানে এই সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা ধরো দুটো সলিউশনকে আমি আলাদা করেছি, একদিকে হাইপারটনিক একদিকে হাইপোটনিক। তাহলে কোন দিক থেকে কোন দিকে লিকুইড যাবে? তো আমরা দেখলাম হাইপো থেকে হাইপারের দিকে, হাইপো থেকে হাইপারের দিকে ওয়াটার মুভ করবে, হাইপো থেকে হাইপারের দিকে ওয়াটার মুভ করবে। ক্লিয়ার এটা প্রত্যেকের কাছে? আশা করি ক্লিয়ার। চলো, তাহলে এই জিনিসটা আমরা বুঝে নিয়েছি যে হাইপারটনিক কাকে বলে, হাইপোটনিক কাকে বলে, আইসোটনিক কাকে বলে, আর ওয়াটার কোন দিক থেকে কোন দিকে মুভ করবে, হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে মুভ করবে, বি টু এ মুভ করবে সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু। চলো, এবার ওই যে প্লাজমোলাইসিস পড়ছিলাম না, এবার আমরা দেখবো প্লাজমোলাইসিস না কি পড়ছিলাম। চলো দেখো, ধরো 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 তোমার কাছে একটা কোষ আছে, কোষ, সেল আছে, সেল। ওকে, আর এই পাত্রের মধ্যে তুমি কি করলে, একটা লিকুইড নিলে, একটা সলিউশন নিলে। ধরে নাও ধরে নাও এই পাত্রের মধ্যে তুমি যে সলিউশনটা নিলে সেটা ধরে নাও হচ্ছে হাইপোটনিক, হাইপোটনিক হাইপোটনিক ওকে, বা হাইপোটনিক নিতে হবে না, ধরে নাও যে তুমি যেটা নিয়েছো সেটা হচ্ছে হাইপারটনিক, হাইপারটনিক হাইপারটনিক একটা সলিউশন নিয়েছো। পাত্রের মধ্যে কি নিয়েছো? হাইপারটনিক সলিউশন। এবার আমি হাইপারটনিক কার রেসপেক্টে বলছি? যখন আমি পাত্রের সলিউশনটাকে হাইপারটনিক বলছি, তার মানে নিশ্চয়ই এই সেলের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আমার হাইপোটনিক, সেটা হচ্ছে আমার হাইপোটনিক, সেটা হচ্ছে আমার হাইপোটনিক। মানে এই সেলটাকে যখন আমি ভেতরে দেব, তাহলে বাইরেটা তো হাইপার, মানে বাইরে অনলি ওয়াটার কম আছে, বাইরে অনলি ওয়াটার কি আছে, লেস, কম পরিমাণে আছে। বাট কোষটা তো আমার কি হচ্ছে, কোষটা হচ্ছে আমার হাইপো, হাইপো মানে সলিউট কম কিন্তু সলভেন্ট বা জল বা অনলি লিকুইড বা অনলি ওয়াটার বেশি পরিমাণে আছে। তো এখানে এই সেলের ভেতরে আমার অনলি ওয়াটার কনসেন্ট্রেশন, অনলি ওয়াটার কনসেন্ট্রেশন হাই, হাই। এবার কি হবে? তাহলে কোষের ভেতরে যেহেতু ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি, তাই কোষ থেকে এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন, এই মেমব্রেন দিকে ভেদ করে কে বেরিয়ে আসবে? বাইরে, ওয়াটার বাইরে বেরিয়ে আসবে। তো সেলের ভেতর থেকে যখন ওয়াটার বাইরে বেরিয়ে চলে আসবে, সেলটা কি হবে? সেলটা চুপসে যাবে, সেলটা শ্রিঙ্কেজ হবে, চুপসে যাবে। এটাকেই তো বলা হচ্ছে প্লাজমোলাইসিস। তখনই তো পড়লাম, এটাকেই বলছি আমরা প্লাজমোলাইসিস। তাহলে একটা কোষকে তুমি যদি হাইপারটনিক সলিউশনে দিয়ে দাও, তাহলে সেলটা কিন্তু শ্রিঙ্কেজ হয়ে যাবে, চুপসে যাবে। ঠিক সেম ভাবেই আমি আরেকটা সলিউশন নিলাম, এই সলিউশনটার নাম দিলাম আমি, ধরে নাও হচ্ছে হাইপোটনিক, এটা ধরে নাও হচ্ছে হাইপোটনিক, হাইপোটনিক 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 মানে এখানে অনলি ওয়াটার হাই আছে, অনলি ওয়াটার কনসেন্ট্রেশন যেটা আমাদের, সেটা কি হবে? সেটা হাই, হাই। আর এর ভেতরে যে সেলটাকে দিয়েছি, সেলটা তাহলে আমার কি হয়ে যাবে এখন? হাইপার, সেলটা হয়ে যাবে হাইপার। হাইপার মানে অনলি ওয়াটার যেটা, এই অনলি ওয়াটার কি হবে আমার? লেস, কম পরিমাণে থাকবে। তাহলে এখন সেলের ভেতরে জল কম, মানে জল বলতে ওয়াটারের কনসেন্ট্রেশন কম, কিন্তু বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি। তাহলে বাইরে থেকে জল সেলের ভেতরে এই মেমব্রেনকে ভেদ করে, সেমি পারমিয়েবল মেমব্রেনকে ভেদ করে অনলি ওয়াটার সেলের ভেতরে ঢুকবে। তারপরে কি হবে? সেলটা ফুলে উঠবে, সেলটা সোয়েল আপ হয়ে যাবে, ফুলে যাবে। তো এটাও পরীক্ষাতে প্রশ্ন দেয়
যে একটা সেলকে কোষকে যদি আমি একটা সেলকে বা কোষকে যদি আমি হাইপোটনিক সলিউশনে দিয়ে দিই, তাহলে সেলটা কি হবে? সেলটা আমার সোয়েল আপ হবে বা ফুলে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি তোমাদের। ওকে, তো ডিফিউশন, অসমোসিস, এগুলো সব হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টেশন মানে প্রসেস আর কি। এগুলো সব হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টেশন মেথড। এই অসমোসিসের মাধ্যমে কিন্তু প্ল্যান্টের রুট জল শোষণ করে মাটি থেকে। বোঝা গেল? এখানে এই জিনিসগুলো দেওয়া আছে, দেখো। ইফ ইউ প্লেস এ অ্যানিমেল অর এ প্ল্যান্ট সেল ইন এ হাইপারটনিক সলিউশন, তুমি যদি একটা অ্যানিমেল সেলকে হাইপারটনিক সলিউশনের মধ্যে দিয়ে দাও, কি হবে? ইট লুজ ওয়াটার, এটা জল হারিয়ে ফেলবে, বা তার মানে ওটা জল লুজ করবে, তার ফলে কি হবে? ওটা সিঙ্ক হয়ে যাবে। আর ঠিক সেম ভাবে যদি আমরা কোন একটা সেলকে কি করি, যদি হাইপোটনিক সলিউশনের মধ্যে যদি আমি দিই, তাহলে কি হবে? সে ফুলে উঠবে। বোঝা গেল? সোয়েল আপ হবে। হুম, দেখো। ওকে, সোয়েল আপ হবে। তো এই জিনিসটা লেখা আছে, এটাতেও সেল ফেটে যেতে পারে, ঠিক আছে। প্রডিউস এনাফ প্রেশার টু ইন্ডিউস সাইটোলাইসিস, এটাতেও কিন্তু সেলের রাপচার হতে পারে। ভেতরে এত প্রেশার তৈরি হয়ে যায়, এত জল ঢুকে যাচ্ছে যে সেলের কিন্তু রাপচার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে আরেকটা জিনিস, এনসিইআরটি ইনফরমেশন কি দেওয়া আছে, যে সেল মেমব্রেন অলসো হ্যাজ সাম স্পেসিফিক ফাংশন। সেল মেমব্রেনের কাছে আরো কিছু স্পেসিফিক ফাংশন আছে। কি কি? যেরকম হচ্ছে, দেখো, এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস যে প্রসেস, এটা কি প্রসেস? এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন প্রসেস। মানে সেল কোন জিনিসকে এনগালফ করতে পারে। ধরো এই হচ্ছে আমার সেল, এর কাছে একটা সলিউট মেটেরিয়াল এলো, ঠিক আছে, বা একটা একটা অন্য কিছু, একটা ফরেন মেটেরিয়াল এলো, বা একটা খাবার এলো, তাকে সে এনগালফ করবে। কিভাবে এনগালফ করবে? তো এর চারিদিকে এর ফ্লেক্সিবল হওয়ার জন্য সেলটা এরকম শেপ নেবে। ওকে, এরকম শেপ নেবে। এই করতে করতে কি হবে? এ কি করবে? এই এই জিনিসটাকে ভেতরে এরকম এনগালফ করে নেবে, ঠিক আছে। তো এই মেমব্রেনটা ফ্লেক্সিবল বলেই তো এটা পসিবল, তাই না? The flexibility of the cell membrane also enable the cell to in engulf in food and other material. তো এই মেমব্রেনটা ফ্লেক্সিবল হওয়ার জন্যই ফুড বা অন্যান্য মেটেরিয়ালকে সে এনগালফ করতে পারছে। এই প্রসেসকে আমরা বলছি কি? এন্ডোসাইটোসিস। এক্স্যাক্টলি এই প্রসেসের মাধ্যমেই অ্যামিবা এরকম ভাবে খাবার ইনটেক করে, অ্যাকোয়ার ইটস ফুড থ্রু সাচ প্রসেস, ঠিক আছে। বোঝা গেল? চলো এবার তাহলে আমরা নেক্সট এগোই। এগুলো এত কিছু তোমাদের লাগবে না। এবার আসছি আমরা, হোয়াট ইজ প্রোটোপ্লাজম। দেখো দেখো, এটা তো একটা কোষ, ধরো এটা তো একটা সেল। সেলের ভেতরে তো এই নিউক্লিয়াস, ঠিক। তো সেলের ভেতরেও তো একটা লিকুইড আছে, আবার নিউক্লিয়াসের ভেতরে একটা লিকুইড আছে। তো সেলের ভেতরে লিকুইড, এর নাম হচ্ছে সাইটোপ্লাজম। ওকে। আর এই নিউক্লিয়াসের ভেতর যে লিকুইড, এর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর নাম কি? এর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। ওকে, প্লাজম। তো এই সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম মিলিয়ে টোটাল সেলের ফ্লুইড কে বোঝাচ্ছে। এই কোষটার ভেতরে যে টোটাল ফ্লুইড, সেটা কি? সেটা হচ্ছে সাইটোপ্লাজম আর হচ্ছে এই প্রোটোপ্লাজম মিলিয়ে ম্যাট্রিক্সটা। তাই তো, সেলের ভেতরে টোটাল ম্যাট্রিক্স মানে কি? সাইটোপ্লাজম। আর এই নিউক্লিয়াসের ভেতরে আমার আছে নিউক্লিওপ্লাজম। এই দুটোকে মিলিয়ে আমরা কি বলবো? এই দুটোকে মিলিয়ে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে হোল লিকুইড প্রেজেন্ট ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের ভেতরে টোটাল যে লিকুইডটা প্রেজেন্ট আছে, প্লাজমা মেমব্রেনের ভেতরে টোটাল যে লিকুইডটা প্রেজেন্ট আছে, তাকে বলছে হচ্ছে আমরা প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করলাম, একটা সাইটোপ্লাজম, একটা হচ্ছে আমার নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কাকে বলবো? এখান থেকে নিউক্লিয়াসকে বার করলাম, বার করে নিউক্লিয়াসকে যদি খুলি, নিউক্লিয়াসের ভেতরে যে লিকুইডটা আছে সেটা নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়াসটা তো আমি বাইরে বার করে নিয়েছি, তাহলে ধরে নাও এখানে নিউক্লিয়াসটা নেই, তাহলে এখানে ভেতরে যে লিকুইডটা পড়ে আছে এটা হচ্ছে আমার সাইটোপ্লাজম। ক্লিয়ার? চলো, এই সাইটোপ্লাজমের মধ্যে 80 থেকে 90% ওয়াটার থাকে। এই ইনফরমেশনটা শুধু মাথায় রাখো, আর সেরকম কিছু আমাদের লাগবে না। নেক্সট নেক্সট দেখতে পাচ্ছ নিউক্লিয়াস, যাকে কি বলা হয়? ব্রেন অফ দ্য সেল বা কন্ট্রোল টাওয়ার
অফ দ্য সেল বা কন্ট্রোল রুম অফ দ্য সেল। কেন? কারণ কি একটা কোষের যে টোটাল অ্যাক্টিভিটি সেটাকে কন্ট্রোল করছে কি নিউক্লিয়াস। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার। নিউক্লিয়াস দেখো ডবল মেমব্রেন, দেখো ডবল মেমব্রেন, দেখো এই একটা মেমব্রেন, এই একটা মেমব্রেন, ডবল মেমব্রেন। এই ডবল মেমব্রেন বাউন্ড একটা অর্গানেল হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের এই যে কভারিংটা, ডবল মেমব্রেন যে কভারিং, এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। এটাকে কি বলা হয়? নিউক্লিয়ার এনভেলপ। আর এই যে ছোট ছোট পোর বা ছিদ্র দেখতে পাচ্ছ, যে পোর বা ছিদ্রের মধ্যে দিয়ে জিনিসপত্রের আদান প্রদান হবে। তোমরা জানো যে ভেতরে কি তৈরি হয়? ভেতরে আমার রাইবোজোম তৈরি হয়। সেই রাইবোজোম তৈরি হয়ে এখান থেকে বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে এসে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা যাকে বলি, তার গায়ে ওটা এরকম গেঁথে গেঁথে থাকে, পুঁথির মতো গাঁথা থাকে। ওকে, ঘামাচি আমাদের আমাদের হাতের সার্ফেসে এরকম ঘামাচি হয় না? ঘামাচি হলে সার্ফেসটা রাফ হয়ে যায় না? ঠিক সেরকম রাফ সার্ফেস তৈরি করে তোমার ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। আমরা পড়বো জিনিসটা, চিন্তার কিছু নেই। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা কি দেখলাম? নিউক্লিয়ার এনভেলপ, কভারিংটা। আরেকটা বলছি এই ছোট ছোট ছিদ্রগুলোকে বলছি নিউক্লিয়ার পোর। আর এই যে ভেতরে এই যে স্ফেরিক্যাল স্ট্রাকচারটা দেখছো না, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। এর নাম হচ্ছে নিউক্লিওলাস। আর এই ভেতরেই এরকম 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 কি বলবো, নেটওয়ার্ক, থ্রেড লাইক নেটওয়ার্ক। ওকে, থ্রেড, সুতোর মতো নেটওয়ার্কের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে বলা হয় ক্রোমাটিন মেটেরিয়াল। তাহলে নিউক্লিয়াসের আমরা এই চারটে জিনিস কিন্তু পড়ে নিলাম। ওকে, তো নিউক্লিয়াসকে আমরা কি বলছি? ব্রেন অফ দ্য সেল বা কন্ট্রোল রুম অফ দ্য সেল। ওকে, নিউক্লিয়াসকে আবিষ্কার করে, ভীষণ ইম্পর্টেন্ট, রবার্ট ব্রাউন। ঠিক যেমন ভাবে কেমিস্ট্রিতে নিউক্লিয়াসকে আবিষ্কার করে, এটাও কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন আসে। এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমিস্ট্রিতে নিউক্লিয়াস, কেমিস্ট্রি মানে অ্যাটমের ভেতরে যে নিউক্লিয়াস, সেটাকে আবিষ্কার করেছে। যাই হোক, লার্জেস্ট সেল অর্গানেল, অবশ্যই নিউক্লিয়াস হচ্ছে সেলের সব থেকে লার্জেস্ট অর্গানেল। ইন জেনারেল ইজ কনসিডার টু বি নিউক্লিয়াস। ওকে, দো ইন প্ল্যান্ট সেল, যদি আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কথা বলি, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু লার্জেস্ট সেল অর্গানেল আবার আমরা ভ্যাকিউলকে বলবো, গহ্বর বা ভ্যাকিউলকে বলবো। ঠিক আছে, কারণ ভ্যাকিউল কি করে? ভ্যাকিউল প্রায় 90% ভলিউমকে দখল করে থাকে। প্ল্যান্ট সেলের যে 100% ভলিউম, তার 90% ভলিউম বা জায়গা দখল করে থাকে ভ্যাকিউল। ওকে, তাই প্ল্যান্ট সেলের ক্ষেত্রে লার্জেস্ট সেল অর্গানেল বললে আমরা ভ্যাকিউলকে আনসার করব। ঠিক আছে, তো নিউক্লিয়াস কন্টেন নিয়ারলি অল সেলস ডিএনএ। ওকে, সেলের যে ডিএনএ, এই যে জেনেটিক মেটেরিয়াল আমি তোমাকে দেখালাম, তারের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে বলা হয় ক্রোমাটিন মেটেরিয়াল। এই ক্রোমাটিন মেটেরিয়াল আর কিছু না, এটাই হচ্ছে ডিএনএ। যখন সেল ডিভাইড করে, সেল ডিভিশনে যখন টাইম আসে না, তখন এই ক্রোমাটিন মেটেরিয়াল কনডেন্স হয়ে তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। ওকে, তো যাই হোক, নিউক্লিয়াস কন্টেন সেলস ডিএনএ বা যেটাকে বলা হয় ক্রোমাটিন মেটেরিয়াল। আর কি থাকে? এই গোলাকার স্ফেরিক্যাল একটা স্ট্রাকচার যার নাম হচ্ছে নিউক্লিওলাস থাকে। আর কি থাকে? কভারিং থাকে, ডবল মেমব্রেন কভারিং বা এনভেলপ থাকে, ডবল মেমব্রেন, যেটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। ওকে, তো এই জিনিসগুলো আমাদেরকে মোটামুটি পড়তে হবে। এরপরে চলো আমরা এগোই সামনের দিকে। সামনের দিকে দেখো কি লেখা আছে আমাদের, নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসকে বলা হয় ফ্যাক্টরি অফ রাইবোজোম। ঠিক আছে, কারণ কি নিউক্লিওলাসে মেনলি কি করে? রাইবোজোম তৈরি করে, রাইবোজোম, যাকে বলা হয় প্যালাডে গ্রেনিউল। পরে আমরা পড়বো, বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হয় প্যালাডে গ্রেনিউল। যাই হোক, ইট ইজ দ্য লার্জেস্ট স্ট্রাকচার ইন দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে সব থেকে বড় স্ট্রাকচার কোনটা? সেটা হচ্ছে নিউক্লিওলাস, ওই গোল বলটা। ওকে, it composed of large number of ribosomal protein and RNA. ওকে, এই নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? প্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি, রাইবোজোমাল প্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি। ইট ইজ বেস্ট নোন অ্যাজ দ্য সাইট অফ রাইবোজোম বায়োজেনেসিস। যেটা আমি বারবার বলছি যে নিউক্লিওলাসের কাজটা কি, সেটা হচ্ছে রাইবোজোমের সিনথেসিস করা। দ্য মেন রোল অফ দ্য নিউক্লিওলাস আর টু সিনথেসাইজ আরআরএনএ। আরআরএনএ মিন্স হচ্ছে রাইবোজোমাল আরএনএ and assemble ribosome। বোঝা গেল? তাহলে মেন কাজটা কি? আরআরএনএ তৈরি করা। সেই আরআরএনএ কি করে? সে রাইবোজোমকে তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, ক্রোমাটিন মেটেরিয়াল বা ক্রোমোজোম, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, ক্রোমাটিন মেটেরিয়াল বা ক্রোমোজোম নরমালি এটুকু জেনে রাখো, তোমাদের বলেছিলাম যে ক্রোমাটিন আর কিছু না, থ্রেড লাইক স্ট্রাকচার, থ্রেড লাইক স্ট্রাকচার ফর্মিং নেটওয়ার্ক ইনসাইড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে সুতোর মতো ছড়িয়ে ছিটিয়ে যে স্ট্রাকচারটা আছে, যেটা একটা নেটওয়ার্কের মতো তৈরি করছে, তাকে বলছি আমরা ক্রোমাটিন। এটা কি দিয়ে তৈরি? এটা ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট আর কি, মাথায় রাখবে। বলেছিলাম না তোমাদের যে ডিউরিং সেল ডিভিশনের সময়
সেল ডিভিশনে কোন ফেজে, পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে, প্রোফেজ। সেল ডিভিশনের প্রোফেজ যে ফেজ, সেই ফেজে আমরা দেখি যে ক্রোমাটিন মেটেরিয়াল মানে এই সুতোগুলো, ক্রোমাটিন মেটেরিয়াল মানে সুতোগুলো, ওকে, এই যে নিউক্লিয়াসের ভেতরে যে সুতোর মতো ছড়িয়ে ছিটে আছে, এরা কি হয়, এরা কন্ডেন্স হয় তৈরি করে কি, ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমকে স্টাডি করার এটাই হচ্ছে মানে ক্রোমোজোমকে, দেখো এখানে একটা পয়েন্ট আছে, বেস্ট টাইম টু স্টাডি ক্রোমোজোম সাইজ এন্ড শেপ। ক্রোমোজোমের সাইজ আর শেপকে স্টাডি করার বেস্ট টাইম কি, সেটা হচ্ছে মেটাফেজ, এর পরের ফেজ মেটাফেজ। ওকে, ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে জিন। জিন কি, জিন হচ্ছে ডিএনএ এর ফাংশনাল সেগমেন্ট। এই যে আমরা বলছি ডিএনএ এর মধ্যে কি আছে, জেনেটিক মেটেরিয়াল। তো ডিএনএ যেগুলো কার্যকারী যে সেগমেন্ট বা ফাংশনাল সেগমেন্ট, তাকে বলছে হচ্ছে আমরা জিন। এই জিন কি করে, জিন হেরিডিটারি বা ইনহেরিটেন্স অর ট্রান্সফার অফ ক্যারেক্টার, মানে বাবা মার থেকে সন্তানের মধ্যে কিছু ক্যারেক্টারের ট্রান্সফার করে। এই যে আমরা বলি না সন্তানটা দেখতে বাবার মতো হয়েছে, মায়ের মতো হয়েছে, কেন বলি, কারণ বাবা মার থেকে যে জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয়ে সন্তানের কাছে আসছে বা অফস্প্রিং এর কাছে আসছে, সেটা ওই ডিএনএ এর মাধ্যমে আসছে বা ওই জিনের মাধ্যমে আসছে, মানে জিনই নিয়ে আসছে। বোঝা গেল? তো এটা এখানে লেখা আছে, দেখো, ক্রোমোজোম ক্যারি জিনস, যেটা কি করে, হেল্প ইন ইনহেরিটেন্স, যেটা ইনহেরিটেন্স হেল্প করে। ইনহেরিটেন্স কি, ট্রান্সফার অফ ক্যারেক্টার ফ্রম প্যারেন্টস টু দ্য অফস্প্রিং, বাবা মার থেকে সন্তানের মধ্যে ক্যারেক্টারের যে ট্রান্সফার, সেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। এবং এই কারণে দ্যাটস ওয়াই ক্রোমোজোম আর অলসো কল্ড হেরিডিটারি ভেহিকেল। এই জন্য আমরা ক্রোমোজোমকে কি বলে থাকি, হেরিডিটারি ভেহিকেল বলে থাকি। বলো, ক্রোমোজোম কত জোড়া থাকে আমাদের হিউম্যান বডিতে, কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই প্রশ্নটাও বহুবার দেয়। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে দেখো, 23 জোড়া ক্রোমোজোম মানে 23 ইন্টু 2 জোড়া বলেছি, তার মানে টোটাল 46 খানা ক্রোমোজোম থাকে। এই 46 খানা ক্রোমোজোমের মধ্যে বা এই 23 পেয়ার ক্রোমোজোমের মধ্যে 22 খানা পেয়ার, 22 পেয়ার অফ ক্রোমোজোমকে আমরা বলে থাকি হচ্ছে অটোজোম বলে থাকি। ওকে, অটোজোম বলে থাকি। আর আরেকটা যে বাকি পেয়ারটা পড়ে থাকলো 1 পেয়ার, তাকে বলা হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম। ওকে, তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো এতটুকুনি ইনফরমেশন আমরা ক্রোমোজোম সম্পর্কে এখন রাখলে হবে। নেক্সট আমরা ক্রোমোজোম সম্পর্কে ডিটেলে পড়বো, বাট আমাদের রেলওয়ের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, বাট ক্রোমোজোম সম্পর্কে ডিটেল স্টাডি অন্যান্য পিএসসির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দেখো, এই ক্রোমাটিন মেটেরিয়াল এরকম মানে তোমার এখানে অনেক ঘটনা আছে, এগুলো পরে আমরা পড়বো। ঠিক আছে, দেখো, কন্ডেন্স হয়ে বানাচ্ছে কি, ক্রোমোজোম বানাচ্ছে। ওকে, এবার আজকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, আমি এখানে বলি, এই যে আমরা পড়লাম না নিউক্লিয়াস, এই যে আমরা নিউক্লিয়াস পড়লাম, দেখো, এই যে আমি নিউক্লিয়াস পড়ছি না, এই নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে বেরিয়ে এসছে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেরিয়ে এসছে। ওকে, তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটাকে বলা হয় রাফ আর একটাকে বলা হয় স্মুথ। এই যে বলেছিলাম না যে নিউক্লিয়াসের ভেতরে রাইবোজোম তৈরি হচ্ছে, এখান থেকে রাইবোজোম বেরিয়ে এসে কি হয়, কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম স্টাডেড হয়ে থাকে, স্টাডেড হয়ে লেগে থাকে। এবার তুমি ভাবো, তোমার স্কিনটা এখন স্মুথ আছে, এবার এর গায়ে যখন ঘামাচি হবে, ঘামাচিগুলো কি হবে, এরকম উঠে উঠে থাকবে ঘামাচিগুলো। তার ফলে তখন যখন হাতে মানে তুমি যখন টাচ করবে না স্কিনে, দেখবে রাফ সারফেস মনে হবে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে পার্টে এই রাইবোজোম গুলো অ্যাটাচ আছে, ভালো করে শোনো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে পার্টে রাইবোজোমের কণা স্টাডেড আছে বা অ্যাটাচ আছে, সেটাকে দেখতে রাফ মনে হয়, সেই সারফেসটাকে রাফ মনে হয়, আর সেটাকেই বলা হয় রাফ ইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যে পার্টে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে পার্টে রাইবোজোমের কণা নেই, সেই পার্টটা স্মুথ মনে হবে, সেটাকে বলা হয় হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
ওকে, এবার দেখো রাইবোজোমের কাজ কি। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন বানানো, প্রোটিন সিনথেসিস করা, ঠিক আছে। তো এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে তো রাইবোজোম আছে। তো এই যে আর ই আর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রোটিন প্রোটিন সিনথেসিস করা, প্রোটিন সিনথেসিস করা হচ্ছে এর কাজ। আর এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখছো, এর কাজ কি? এর কাজ হচ্ছে ফ্যাট বা লিপিড, ফ্যাট বা লিপিড সিনথেসিস করা, ফ্যাট বা লিপিড সিনথেসিস করা হচ্ছে এর কাজ। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। হুম। তো এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। দেখো এটা নিউক্লিয়ার মেমব্রেন, তার থেকে দেখো অ্যাটাচ হয়ে আছে কি, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার পরে পরেই দেখো যে স্ট্রাকচার, এটা হচ্ছে আমার গলজি বডি। ওকে, এই এই যে আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে আঁকছি, রেটিকুলামের গায়ে তো রাইবোজোম আছে, রাইবোজোম আছে ঠিক। রাইবোজোম কি করছে? প্রোটিন বানাচ্ছে। সেই প্রোটিনটা যাচ্ছে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই যে মেমব্রেন, সেটা তারপরে এরকম ফিউজ হচ্ছে, ফিউজ মানে ফিউজ বলবো না, ঠিক বাইরের দিকে স্ফীত হয়ে বেরিয়ে আসছে, যেটাকে বালজিং আউট হওয়া বলা হয়, ঠিক আছে। তো এই বাইরের দিকে যে স্ফীত হয়ে বেরিয়ে আসছে, এর এখানে গিয়ে সেই প্রোটিনটাকে সে ফোল্ড করে ভরে দিচ্ছে, প্রোটিনটাকে একটু ফোল্ড করে এখানে ভরে দিচ্ছে। দেন এই যে বালজিং আউট এরিয়াটা, এটা বাইরে বেরিয়ে এসে এরকম একটা ভেসিকেল, একটা ভেসিকেল বা একটা পাত্রর মতো একটা স্ট্রাকচার নিচ্ছে, আর তার ভেতর থাকছে এই প্রোটিনটা। দেন এই ভেসিকেলটা তারপরে যাচ্ছে কোথায়? যাচ্ছে হচ্ছে এই গলজি বডির কাছে। গলজি বডির এই যে মেমব্রেনে গিয়ে ভেসিকেলটা গিয়ে এরকম চিপকে যাবে, চিপকে গিয়ে কি হচ্ছে? সেখানে ফিউজ হয়ে যাচ্ছে। দেন এই প্রোটিনটা কি হচ্ছে? গলজি বডির ভেতরে চলে গেল। গলজি বডি এবার কি করছে? গলজি বডি ওই প্রোটিনটাকে এবার ফার্দার, প্রোটিনটার কিছু মডিফিকেশন করছে, তার সাথে কার্বোহাইড্রেটে কণা লাগাচ্ছে, তার সাথে প্রোটিনে কণা লাগিয়ে সেই প্রোটিনটাকে বিভিন্ন রকম ভাবে মডিফাই করে বিভিন্ন টার্গেট লোকেশন বা ডেস্টিনেশনে পাঠিয়ে দিচ্ছে। তাহলে গলজি বডি দেখো অনেকটা পোস্ট অফিসের মতো বা ট্রাফিক পুলিশের মতো কাজ করছে, তাই না? ভালো করে বোঝো জিনিসটা, বুঝতে পারলে তো আমি কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম যে আমি বলতে চাইলাম এখানে যে এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস, তার সাথে এই আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরে নাও, তারপরে ধরে নাও হচ্ছে আমার আছে হচ্ছে এরকম গলজি বডি আছে, তারপরে ধরে নাও আমার এরকম গলজি বডি আছে। ওকে, গলজি বডি আছে। তো কি হলো ঘটনাটা বোঝো। এই এখান থেকে তৈরি হলো রাইবোজোম। রাইবোজোম এসে বসলো কোথায়? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। দেন রাইবোজোম কি বানাচ্ছে? এরকম প্রোটিন বানাচ্ছে। সেই প্রোটিনটা কি হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে যাচ্ছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তখন কি করছে? তার মেমব্রেন থেকে এরকম বালজিং আউট করে এরকম একটা ভেসিকেল তৈরি করছে, তার ভেতরে এই প্রোটিনটাকে সে ফোল্ড করে এরকম ভরে সেটাকে এখান থেকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? প্রোটিনকে ফোল্ডিং করা আর ট্রান্সপোর্টের কাজ করা, ট্রান্সপোর্টের কাজ করা। কোথায় ট্রান্সপোর্ট করছে? এই ভেসিকেলটার ভেতরে প্রোটিনটাকে ভরে পাঠিয়ে দিচ্ছে কোথায়? গলজি বডির কাছে। গলজি বডির মেমব্রেনে এসে এই ভেসিকেলটা তারপরে কি হচ্ছে? ফিউজ হয়ে যাচ্ছে, ফিউজ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। দেন এই প্রোটিনটা কি হচ্ছে? গলজি বডির ভেতরে চলে যাচ্ছে। গলজি বডি কি করছে? ওটাকে মডিফাই করছে, ওকে, ওটা সর্টিং করছে। দেন ওটাকে ফার্দার প্যাকেজিং করছে, প্যাকেজিং করে ওটাকে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন টার্গেট লোকেশনে। কারণ কি এই প্রোটিনটা আমার এই কোষের মধ্যে দরকার হতে পারে, কোষের বাইরেও দরকার হতে পারে। তো কি করছে? এই প্রোটিনটাকে যেখানে যেরকম দরকার, ধরো এখানে প্রোটিনটা একটু অন্যরকম ভাবে দরকার, এদিকে কোনো একটা জায়গায় প্রোটিনটা হয়তো প্রোটিনটার আরেকটু অন্যরকম মডিফিকেশন বা একটু মডিফাইড প্রোটিন দরকার। তো যেখানে যেরকম প্রোটিন দরকার সেখানের জন্য বা সেই জায়গার জন্য প্রোটিনকে মডিফাই করে এ আবার এরকম ভেসিকেল বানিয়ে ভেসিকেলের মধ্যে সেই মডিফাইড প্রোটিনকে ভরে সেলের বাইরে পাঠাচ্ছে বা সেলের ভেতরে যেখানে লাগবে, মানে যেখানে লাগবে তার ডেস্টিনেশনে পাঠিয়ে দিচ্ছে। তাহলে দেখো এই গলজি বডি আমার ট্রাফিক পুলিশের মতো কাজ করছে না? ট্রাফিক পুলিশের মতো কাজ করছে বলতে পারি, বা পোস্ট অফিসের মতো কাজ করছে বলতে পারি। পোস্ট অফিস, পোস্ট অফিসের মতো কাজ করছে। তো ট্রাফিক পুলিশ অফ দ্য সেল, পোস্ট অফিস অফ দ্য সেল বলতে পারি আমরা কাকে? গলজি বডিকে বলতে পারি। বোঝা গেল? ট্রাফিক পুলিশরা কি করে? ধরো একদিক থেকে প্রচুর গাড়ি এলো, এবার বিভিন্ন রাস্তা আছে, ট্রাফিক পুলিশ কি করবে? যে যেদিকে যাবে, যার যেদিকে যাওয়ার আছে পার্টিকুলার ডাইরেকশনে তাকে পাঠিয়ে দিল, ঠিক। পোস্ট অফিসে কি হয়? পোস্ট অফিসে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র এলো, ঠিক আছে, চিঠিপত্র এলো, এবার তাদেরকে পোস্ট গুলোকে বিভিন্ন জায়গায় পাঠাতে হবে। এবার পোস্ট অফিস সেটাকে নিজের মতো করে প্যাকেজিং করে সর্টিং করে তার ডেস্টিনেশন লোকেশনে তাদেরকে পাঠিয়ে দেয়। তো সেম কাজটা করে হচ্ছে আমাদের গলজি বডি বা গলজি অ্যাপারেটাস। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার।
আশা করি গলজি বডি জিনিসটা ক্লিয়ার। এবং আরেকটা কথা মনে রাখবে, গলজি বডির আরেকটা কাজ হচ্ছে লাইসোজোম ফরমেশন করা। ওকে, লাইসোজোম ফরমেশনে ওর বড় ভূমিকা আছে বা বড় হাত আছে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? দেখো, পোস্ট অফিস অফ দ্য সেল, পোস্ট অফিস ইনসাইড দ্য সেল। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। নেক্সট আসছে আমরা হচ্ছে রাইবোজোম, যাকে বলা হয় প্যালাডে গ্রেনিউল। তাহলে কি পড়লাম আমরা? রাইবোজোম অলসো কল্ড প্যালাডে গ্রেনিউল, যেটাকে কি বলি আমরা? সাইট অফ প্রোটিন ম্যানুফ্যাকচারিং। এই প্যালাডে বিজ্ঞানীর নাম অনুযায়ী এটাকে বলা হয় প্যালাডে গ্রেনিউল। ওকে, স্মলেস্ট সেল অর্গানেল, এটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সব থেকে ছোট সেল অর্গানেলের নাম কি হবে? তো সেটা হচ্ছে আমাদের রাইবোজোম। রাইবোজোম কি দিয়ে তৈরি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তো রাইবোজোমাল আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে আমাদের রাইবোজোম। রাইবোজোম আর অলসো কল্ড প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেলও বলে থাকি। রাইবোজোম লিঙ্কস অ্যামাইনো অ্যাসিড টুগেদার টু ফর্ম পলিপেপটাইড চেন। এই যে প্রোটিন, প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, হচ্ছে তার মনোমার, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে যেটা আমরা পাচ্ছি সেটাই তো আমাদের পলিপেপটাইড। ওকে, তো সেই পলিপেপটাইড চেন তৈরি করছে কে? রাইবোজোম। অ্যামাইনো অ্যাসিড গুলোকে, ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড মনোমারকে যুক্ত করে পলিপেপটাইড চেন বানাচ্ছে। রাইবোজোম আর দি ইঞ্জিন অফ দি সেল। ওকে, রাইবোজোমকে আমরা সেলের ইঞ্জিন বলি। কেন বলি? কারণ ইঞ্জিনের কাজ কি? একটা গাড়িকে বা একটা মেশিনকে মানে ফাংশন করানো বা চালিয়ে নিয়ে যাওয়া, ঠিক তেমনি সেলের চালানোর জন্য দরকার হচ্ছে প্রোটিন, তাই তো? তো সেই প্রোটিন তৈরি করছে কে? সেটা হচ্ছে রাইবোজোম, হুইচ ক্যারি আউট দ্য সেলস ফাংশন। সেই প্রোটিন কি করছে? সেলের ফাংশনকে ক্যারি আউট করছে। এই জন্য আমরা এটাকে বলছি ইঞ্জিন অফ সেল। তাহলে কি কি বললাম দেখো, সাইট অফ প্রোটিন ম্যানুফ্যাকচারিং, প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, ইঞ্জিন অফ দ্য সেল। তো এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো মাথায় রাখবে। রাইবোজোম কনসিস্ট অফ টু মেজর কম্পোনেন্ট। দেখো, রাইবোজোম দুটো সাব ইউনিট দিয়ে তৈরি। একটাকে বলা হচ্ছে লার্জ সাব ইউনিট, একটা হচ্ছে স্মল সাব ইউনিট। ওকে, এরকম একটা বড় সাব ইউনিট, একটা ছোট সাব ইউনিট, এই দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে আমাদের রাইবোজোম। আর মিডিলে থাকে হচ্ছে তোমার এরকম আরএনএ। তো যাই হোক, এই রাইবোজোম আমাদের দু রকমের হয়। এই রাইবোজোম আমাদের দু রকমের হয়। তোমরা পড়েছো যে ব্যাকটেরিয়া সেল বা প্রোক্যারিওটিক সেল বা পুরনো দিনের যে কোষ, সেই পুরনো দিনের কোষে যে রাইবোজোমটা পাই সেটা হচ্ছে 70S টাইপের। আর উন্নত মানের যে সেল, আদর্শ যে কোষ, ওকে, ইউক্যারিওটিক যে সেল, তার মধ্যে পাই আমরা কত? 80S টাইপের। এখানে লেখা আছে প্রোক্যারিওটিক রাইবোজোম আর 70S টাইপ, আনলাইক দ্য ইউক্যারিওটিক রাইবোজোম আর 80S টাইপ। এবার মনে হবে স্যার এই এসটা কি? তো এই এসটা হচ্ছে একটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টকে বোঝায়। এই এসটা অ্যাকচুয়ালি ডিনোট করছে সেডবার্গ ইউনিটকে। ওকে, SVED BERG ওকে, সেডবার্গ ইউনিট। এই এসটা কাকে রিপ্রেজেন্ট করছে? এসটা রিপ্রেজেন্ট করছে সেডবার্গ ইউনিটকে। এই সেডবার্গ ইউনিট দিয়ে কি মেজার করা হয়? সেডিমেন্টেশন রেট। মানে এই যে দানাগুলো আছে, আমি কি করলাম? প্রোক্যারিওটিক সেল থেকে রাইবোজোম গুলোকে নিলাম, আর এই ইউক্যারিওটিক সেল থেকে রাইবোজোম গুলোকে নিলাম। ওকে, এবার আমি ওকে একটা সলিউশনের মধ্যে বা একটা জলের মধ্যে বা লিকুইডের মধ্যে আমি ওকে দিচ্ছি। একেও সেম ভাবে একটা লিকুইডের মধ্যে আমি দিচ্ছি। তো কোনটা কতটা রেটে সেডিমেন্ট হচ্ছে সেটাই বোঝাচ্ছে এই 70S আর 80S কে। কেউ 70 রেটে সেডিমেন্ট হচ্ছে, কেউ 80 রেটে সেডিমেন্ট হচ্ছে। বোঝা গেল জিনিসটা? তো এস জিনিসটা কি? এসটা বোঝাচ্ছে কাকে? একটা একককে। এককটার নাম কি? সেডবার্গ ইউনিট। এই সেডবার্গ ইউনিটটা কি? এটা বোঝায় হচ্ছে রেট অফ সেডিমেন্টেশন। মানে কোনো জিনিসকে যখন জলের মধ্যে গুলে দাও, সে বড় বড় কণাগুলো কি হয়? জলের নিচে থিতিয়ে পড়ে। তো কতটা রেটে থিতিয়ে পড়ছে, সেই রেটটাকেই ডিনোট করছে এই 70S আর 80S। বোঝা গেল? এই 70S বা 80S এর এরা যে ছোট ছোট সাব ইউনিট দিয়ে তৈরি, যেরকম যেটা 80S এর বলছি না, যেটা 80S এর বলছি সেটা এই ছোট আর বড় সাব ইউনিট দিয়ে তৈরি। তো তো বড় সাব ইউনিটটা আবার 60S থাকে,
আর ছোটটা থাকে হচ্ছে 40s। মানে এমন নয় যে দুটোকে যোগ করে আমাকে 100 হতে হবে, এটা না। হতেই পারে এই ছোটটার সেডিমেন্টেশন রেট 40 আর এই নিচেরটার 60, বাট ওই দুটোকে যোগ করে মানে ওই দুটোকে মিশিয়ে যখন আমি একটা বড় কণা হিসেবে দেখছি তার সেডিমেন্টেশন রেট হচ্ছে 80, তাই আমরা বলছি হচ্ছে 80। তো যাই হোক, এই জিনিসগুলো এখানে লেখা আছে দেখো। Sedberg unit, a measure of rate of sedimentation in centrifugation rather than size। এই এস কিন্তু সাইজ কে বোঝায় না, এই এস বোঝায় হচ্ছে আমার সেডিমেন্টেশন রেট কে বোঝায়। ওকে, এবং দেখো এই রাইবোজোমের স্ট্রাকচার বা মেকানিজমকে ডিটেলে ডিটারমাইন করার জন্য কেমিস্ট্রিতে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে ভেঙ্কটরামান রামাকৃষ্ণন। ওকে, এই ভেঙ্কটরামান রামাকৃষ্ণন কিন্তু রাইবোজোমের স্ট্রাকচার ডিটারমিনেশন, ওকে দেখো লেখা আছে ডিটেল স্ট্রাকচার অ্যান্ড মেকানিজম অফ রাইবোজোম, সেটাকে ডিটারমাইন করেছিল, সেই জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। চলো নেক্সট নেক্সট আসছে হচ্ছে আমরা লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোমকে কি বলা হয়? অ্যাটম বম অফ দ্য সেল। ওকে, এই লাইসোজোম এর আরো অনেক নাম আছে দেখো। লাইসোজোম অ্যাক্ট অ্যাজ দি ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম অফ দ্য সেল, গার্বেজ কালেক্টর অফ দ্য সেল, গার্বেজ কালেক্টর অফ দ্য সেল বাই ডাইজেস্টিং digesting used material in the cytoplasm from both inside and outside the cell। এই সেলের ভেতরে যে আনডাইজেস্টেড মেটেরিয়াল হতে পারে, বা কোনো প্যাথোজেন বাইরে থেকে অ্যাটাক করতে পারে, বা কোনো ফরেন মেটেরিয়াল হতে পারে, প্যাথোজেন হতে পারে যেটা আমাদের সেলের ক্ষতি করতে পারে, বা সেলের বাইরেও হতে পারে। তো সেই জিনিসগুলোকে বা সেই মেটেরিয়াল গুলোকে যে মানে ওই মেটেরিয়াল গুলো যদি সেলের মধ্যে থেকে যায় তাহলে সেলের মধ্যে একটা টক্সিসিটি তৈরি করবে। তো যাতে সেলের মধ্যে সেই টক্সিসিটি না হয় সেই জন্য এই লাইসোজোম কি করে, লাইসোজোম তাদেরকে এনগালফ করে নেয়, খেয়ে নেয়। এই লাইসোজোম একটা থলির মতো, একটা স্যাক লাইক স্ট্রাকচার। এই লাইসোজোমের ভেতরে থাকে হাইড্রোলাইটিক এনজাইম, তারা কি করে অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, মানে অ্যাসিডের কুয়ার মতো ভাবো। অ্যাসিডের যদি কুয়া হয়, কুয়ার ভেতরে যদি আমরা যা কিছুই ফেলে দেবো সবকিছুকে সে কি করবে, ডাইজেস্ট করে নেবে, খেয়ে নেবে। বোঝা গেল, সবকিছুকে সে নষ্ট করে দেবে। তো তেমনি সেলের ভেতরে যে গার্বেজ গুলো আছে, যে নোংরা জিনিসগুলো আছে, বা যারা সেলের ক্ষতি করছে, ওকে টক্সিক জিনিসগুলো, তাদেরকে লাইসোজোম কি করে, এনগালফ করে নেয়, খেয়ে নেয় বা ধ্বংস করে দেয়। ইভেন কোন একটা সেল ধরো তার এক্সপায়ারি চলে এসেছে, ধরো এই সেলটার কি হচ্ছে, টাইম হয়ে এসছে, এবার তাকে যেতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে কি হবে, সেলের ভেতরে প্রচুর প্রচুর এরকম লাইসোজোম থাকে। সেই লাইসোজোম গুলো তার কিছু না, তার ভেতরে কি আছে, হাইড্রোলাইটিক এনজাইম আছে, অ্যাসিড বানাচ্ছে তারা, মানে অ্যাসিডের মতো নিয়ে আর কি। ঠিক আছে, অ্যাসিড বানাচ্ছে না, মানে অ্যাসিডের মতো ভাব হচ্ছে। এই যে সেলের সেলের ভেতরে যে লাইসোজোম গুলো আছে, ভাবো যে লাইসোজোম গুলো হচ্ছে অ্যাসিডের প্যাকেট। তাহলে লাইসোজোম গুলো যদি ফেটে যায়, প্যাকেট গুলো যদি ফেটে যায়, তাহলে সেই অ্যাসিড গুলো বাইরে বেরিয়ে চলে আসবে আর সেলটাকে নষ্ট করে দেবে। তো ঠিক হচ্ছে সেই ব্যাপারটাই। মানে ধরো এই সেলটা যখন আমার এর বয়স হয়ে গেছে, এর এক্সপায়ারি টাইম হয়ে এসছে, বা কোন একটা সেল নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তাকে ধ্বংস করে দেওয়াটাই বেটার। তো সেই জন্য কি হবে, তার ভেতরে যে লাইসোজোম গুলো থাকে তারা ফেটে যায়, যে কারণে সেলটা আমার কিন্তু নষ্ট হয়ে যায়। বোঝা গেল, মানে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, তারা কি করে, তারা ওই সেলটাকে, টোটাল সেলটাকেই সে খেয়ে নিচ্ছে। ক্লিয়ার, টোটাল সেলটাকেই সে খেয়ে নিচ্ছে। অটোলাইসিস, এক ধরনের অটোলাইসিস। ওকে, দেখো কি বলছে, এনজাইম অফ দ্য লাইসোজোম আর সিনথেসাইজ ইন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লাইসোজোমের ভেতরে যে এনজাইম থাকে না, সেটা কোথায় তৈরি হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়, এবং সেটাকে পাঠায় তারপরে কোথায়, গলজি অ্যাপারেটার বা গলজি বডিতে। বোঝা গেল, লাইসোজোম আর অ্যাবান্ডেন্টলি ফাউন্ড ইন ফ্যাগোসাইটিক সেল। ওকে, ফ্যাগোসাইটিক সেল মানে যে সেলগুলো তোমার ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে ফরেন মেটেরিয়াল গুলোকে বা কোনো প্যাথোজেনকে বা ব্যাকটেরিয়াকে তাদেরকে কি করে, এনগালফ করে নেয়, খেয়ে নেয়। বোঝা গেল, দেখো এখানে লেখা আছে ফরেন মেটেরিয়াল এন্টারিং দ্য সেল সাচ অ্যাজ ব্যাকটেরিয়া অর ওয়েস্ট, কোনো ব্যাকটেরিয়া বা ওয়েস্ট হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ
ওল্ড সেল অর্গানেল, পুরনো সেল অর্গানেল হতে পারে, হয়তো মাইটোকন্ড্রিয়াটা আমার খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো এন্ড আপ ইন দা লাইসোজোম, তারা সবাই লাইসোজোমে এসে ধ্বংস হয়ে যায় বা লাইসোজোম তাদেরকে ব্রেকডাউন করে, হুইচ ব্রেক্স দেম আপ ইনটু স্মল পিসেস। লাইসোজোম আর এবল টু ডু দিস বিকজ দে কন্টেন পাওয়ারফুল ডাইজেস্টিভ এনজাইম। ওকে, এটা বললাম আমি তোমাদের যে লাইসোজোমের কাছে পাওয়ারফুল ডাইজেস্টিভ হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যারা এই অর্গানিক মেটেরিয়াল গুলোকে ভাঙতে সক্ষম। এছাড়া কি লেখা আছে দেখো, ডিউরিং দ্য ডিস্টারবেন্স ইন দ্য সেলুলার মেটাবলিজম, ফর এক্সাম্পল হোয়েন দ্য সেল গেটস ড্যামেজ, যদি সেল আমার ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে লাইসোজোম মে বাস্ট, লাইসোজোম সেক্ষেত্রে ফেটে যেতে পারে, বাস্ট হতে পারে, অ্যান্ড দ্য এনজাইম ডাইজেস্ট দেয়ার ওন সেল। এই লাইসোজোম গুলো যদি ফেটে যায়, লাইসোজোম গুলোর ভেতরে কি আছে, এনজাইম আছে, সেই এনজাইম গুলো কি করে তখন এই গোটা সেলটাকে ডাইজেস্ট করে নেয়, খেয়ে নেয়। এই জন্য বলা হয় লাইসোজোমকে যে সুসাইডাল স্যাক বা সুসাইডাল ব্যাগ। ওকে, এই লাইসোজোম গুলো হচ্ছে সুসাইডাল স্যাক বা সুসাইডাল ব্যাগ, সুসাইড করে নিচ্ছে, নিজেরাও তো সুসাইড করে নিচ্ছে, নিজেরা ফেটে যাচ্ছে, মানে কি করলো, সে নিজেকেই মেরে ফেলছে, সুসাইড করে দিচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার আশা করি এই জায়গাটা। তো লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলেছিলেন কে? ডি ডিউভ। ওকে, ইনি বলেছিলেন সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্যাক। নেক্সট চলো, নেক্সট আমরা যাব কোথায়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটাকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। ওকে, যেটাকে কি বলা হয়, পাওয়ার হাউস অফ দ্য সেল। এই মাইটোকন্ড্রিয়া যখন আবিষ্কার হয়েছিল তখন এর নাম মাইটোকন্ড্রিয়া ছিল না, তখন এর অন্য একটা নাম ছিল। ওকে, পরে পরে আরেকজন বিজ্ঞানী তার নাম রেখেছিল হচ্ছে বায়োব্লাস্ট। ওকে, তারপরে ফাইনালি আরেকজন বিজ্ঞানী যার নাম কি, যার নাম দেখো এখানে দেওয়া আছে বেন্দা। ওকে, বা বেন্দে, কার্ল বেন্দে। এ কি করেছিল, এ মাইটোকন্ড্রিয়া টার্ম বা মাইটোকন্ড্রিয়া নামটা এ দিয়েছিল। তো টার্ম মাইটোকন্ড্রিয়া কয়েন বাই হিম। ওকে, তো মাইটোকন্ড্রিয়া টার্মটা কে কয়েন করেছিল, এটা অনেক সময় পরীক্ষাতে আমাকে প্রশ্ন দেয়। তার আগে বললাম না যে রিচার্ড অল্টম্যান বলে একজন বিজ্ঞানী, সে কি করেছিল, বায়োব্লাস্ট নাম দিয়েছিল। তো মাইটোকন্ড্রিয়ার আগের নাম কি ছিল, বায়োব্লাস্ট, এটা মাথায় রেখো। বাট অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া ডিসকভার করেছিল কে, কোলিকার। ওকে, তো যাই হোক, এই এত কিছুর মধ্যে তুমি দুটো জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে ওর আগের নাম ছিল বায়োব্লাস্ট, তারও আগে একটা নাম ছিল, আমার লাগবে না। বায়োব্লাস্টের পরে ফাইনালি নাম কি হলো, মাইটোকন্ড্রিয়া। কে নামকরণ করেছে, কার্ল বেন্দা নামকরণ করেছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখো। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। ওকে, কেন পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, তার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, আর সেই শক্তির সাহায্যে টোটাল সেল তার নিজের কাজকে সম্পন্ন করতে পারে। দেখো, এনার্জি বা শক্তি ছাড়া তো কোনো কাজ করতে পারবে না, তাই না? তো মাইটোকন্ড্রিয়া কি করে, সেই এনার্জি তৈরি বা শক্তি তৈরি কাজটা করে। তো মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি হচ্ছে ডবল মেমব্রেন বাউন্ড একটা অর্গানেল। ধরো এই একটা মেমব্রেন আছে, আর ভেতরের যে মেমব্রেনটা আছে না, ওটা এরকম ফোল্ডিং করা থাকে, ওটা এরকম ফোল্ডিং থাকে। ওকে, এরকম ফোল্ডেড থাকে। তো এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, আর এই দুটো মেমব্রেনের মধ্যে এটা হচ্ছে ইন্টারস্পেস। ওকে, আর ভেতরে যে এই ভেতরে যে লিকুইডটা আছে সেটাকে বলি আমরা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। ওকে, এবং এই যে ভাঁজ ভাঁজ হয়ে আছে, যে ভাঁজগুলো দেখছো, এই যে ভাঁজগুলো দেখছো না, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ওকে, এবং এই ভাঁজগুলোর গায়ে ঠিক নব লাইক স্ট্রাকচার দেখা যায়, এরকম নব লাইক স্ট্রাকচার দেখা যায়, এরকম নব লাইক স্ট্রাকচার দেখা যায়, এরকম নব লাইক স্ট্রাকচার, যেটা ওর ইনার মেমব্রেনের সাথে কানেক্টেড আছে। এই যে ভাঁজগুলো, ভাঁজগুলো কি ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেনের সাথে এই যে নব লাইক স্ট্রাকচার গুলো কানেক্টেড আছে না, এদেরকে বলা হয় F0F1 পার্টিকেল। ওকে, এই F0F1 পার্টিকেল, এখানেই তৈরি হয় এটিপি। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি হচ্ছে এনার্জি, মানে এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি। এটিপি কে ভাঙলে এটিপির যে বন্ডের মধ্যে লুকিয়ে আছে হচ্ছে এনার্জি। আমরা যে খাওয়া দাওয়া করছি, খাবার খাচ্ছি, সেই খাবার থেকে এই এটিপি বানাচ্ছে কে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। বুঝা গেল? এই যে আরবিসির মধ্যে রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলের মধ্যে আমার মাইটোকন্ড্রিয়া থাকে না, গলজি বডি থাকে না। রেড ব্লাড সেলের মানে মধ্যে কেন এরা থাকে না, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো হচ্ছে তোমার ব্লাড
চ্যাপ্টারে, মানে যখন আমরা আরবিসি পড়বো সেখানে গিয়ে আমরা জিনিসগুলো পড়বো। বোঝা গেল? সেখানে দেখো লেখা আছে মাইটোকন্ড্রিয়া ইউজ এরোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশন মানে মানে এই যে গ্লুকোজ বা খাবারটা যেটা গেল, সেই খাবারটাকে ভেঙে যে শক্তি তৈরি করছে, এই প্রসেসে মাইটোকন্ড্রিয়া অক্সিজেনকে ইউজ করে। বোঝা গেল? তো যেহেতু অক্সিজেনকে ইউজ করে শক্তি তৈরি করা হচ্ছে, তাই ওই প্রসেসকে বলা হয় এরোবিক রেসপিরেশন। তো মাইটোকন্ড্রিয়া কি করে? এরোবিক রেসপিরেশন চালায় এবং তার মাধ্যমে সে কি তৈরি করে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি তৈরি করে, which is subsequently used throughout the cell as a source of chemical energy। তো কেমিক্যাল এনার্জি সোর্স হিসেবে আমরা সেই এটিপি কে টোটাল সেল জুড়ে আমরা ওটাকে ইউজ করে থাকি। বোঝা গেল? নেক্সট নেক্সট এখানে দেখো স্ট্রাকচারটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে দেখো একটা সার্কুলার ডিএনএ আছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ডবল স্ট্যান্ডার্ড আছে ডিএনএ, ঠিক আছে? তো এই সার্কুলার ডিএনএ কিন্তু আছে, মাইটোকন্ড্রিয়ার কাছে ওন বা নিজস্ব ডিএনএ আছে। আমি তোমাদের বলেছিলাম এন্ডোসিম্বায়ন থিওরিতে যে মাইটোকন্ড্রিয়া নিজে একটা সেল। ওকে, মানে একটা সময় সে নিজে একটা সেল ছিল। কেন সেল ছিল বলছি, তার কারণ দেখো, এর কাছে নিজস্ব একটা ডিএনএ আছে, এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমরা একটু আগে বললাম না রাইবোজোম, রাইবোজোম। ওকে, তো বলো তো প্রোক্যারিওট, প্রোক্যারিওট কারা? প্রোক্যারিওট কারা? ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়ারা। সেই ব্যাকটেরিয়ার মধ্যে বা প্রোক্যারিওটের মধ্যে 70S টাইপের রাইবোজোম পাওয়া যায়, তাই না? 70S টাইপের রাইবোজোম পাওয়া যায়, তো পাওয়া যায় নিশ্চয়ই। তেমনি এই মাইটোকন্ড্রিয়ার ভেতরেও 70S টাইপের রাইবোজোম পাওয়া যায়। বোঝা গেল? তো সেখান থেকে মানুষজন ভাবলো যে ব্যাকটেরিয়ার মধ্যে যেহেতু 70S পাওয়া যায়, আবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে 70S পাওয়া যায়, শুধু মাইটোকন্ড্রিয়া নয়, প্লাস্টিডেরও কথা তোমাদের আমি বলেছিলাম। প্লাস্টিডের মধ্যেও দেখবে সার্কুলার ডিএনএ আছে এবং 70S টাইপের রাইবোজোম আছে। তো এখান থেকেই তখন বিজ্ঞানীরা বুঝলো যে এই যে মাইটোকন্ড্রিয়া বা এই যে প্লাস্টিড, এরা এক সময় এক একটা সেল ছিল, এক একটা গোটা সেল ছিল। বোঝা গেল? এবং ওরা একটা ব্যাকটেরিয়া ছিল। সেই ব্যাকটেরিয়াগুলোকে কোনো একটা সেল খেয়ে নিয়েছে। দেন এই এই যে ব্যাকটেরিয়াগুলোকে সে খেয়ে নিয়েছে, দেন খেয়ে নেওয়ার পরে তাদেরকে সে এনগালফ করেনি, মানে পুরোপুরি ধ্বংস করেনি, তাদেরকে সে নিজের মধ্যে রেখে দিয়েছিল কিছু নিজস্ব বেনিফিটের জন্য। কি বেনিফিট? ধরো এই একটা কোষ, তার ভেতরে এই মাইটোকন্ড্রিয়াকে নিল আর এই প্লাস্টিডকে নিল। প্লাস্টিড তখন বলছে যে আমি আমি কি করব, আমি খাবার তৈরি করে দেবো, আমি ফটোসিনথেসিসের মাধ্যমে তোমাকে খাবার তৈরি করে দেবো। তখন এই বড় সেলটা বলছে আচ্ছা ঠিক আছে তুই থাক। তেমনি এই যে মাইটোকন্ড্রিয়া বলছে ঠিক আছে এ তো খাবার তৈরি করে দিল, সেই খাবারটা থেকে আমি আবার শক্তি তৈরি করে দেবো। তো সেই জন্য এদের দুইজনকে এই বড় সেলটা হয়তো মারেনি। বোঝা গেল? এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের এই ইউক্যারিওটিক সেল এসছে, প্রোক্যারিওটিক সেল থেকে। তো এই জন্য এই মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড এদেরকে বলা হয় সেল উইথিন এ সেল, সেল উইথিন এ সেল। ওকে, সেল উইথিন এ সেল, সেলের ভেতরে সেল। নেক্সট নেক্সট এই পয়েন্টগুলো তো বলে দিয়েছি। এটিপি ইজ নোন অ্যাজ এ এনার্জি কারেন্সি অফ দ্য সেল। দ্য বডি ইউজেস এনার্জি স্টোরড ইন এটিপি। অবশ্যই এটিপির ভেতরে যে এনার্জি স্টোর আছে সেটাকে আমাদের বডি ইউজ করে। এবার দেখো এই যে এটিপি তৈরি হয়, এই এটিপি তৈরি হওয়ার যে প্রসেস, তার মধ্যে কি কি প্রসেস ইনভলভ আছে, জাস্ট প্রসেসগুলোর নামটা জেনে রাখতে হবে। The central set of reaction involved in ATP synthesis or ATP production, ATP তৈরিতে বা ATP প্রোডাকশনে যে মেন রিয়াকশন গুলো হচ্ছে বা মেন সাইকেল গুলো চলছে, তাদের নামটা জানাটা ইম্পর্টেন্ট। ওকে, তাদেরকে দেখো আর কালেকটিভলি নোন অ্যাজ সাইট্রিক অ্যাসিড সাইকেল। ওকে, তো এটিপি সিনথেসিসের যে প্রসেস, সেখানে যে ছোট ছোট রিয়াকশন গুলো হচ্ছে বা সাইকেল গুলো চলছে, তাদেরকে আমরা একত্রে কি বলছি, মানে যে রিয়াকশন গুলো হচ্ছে তাদেরকে আমরা একত্রে কি বলছি? কি বললাম? সাইট্রিক অ্যাসিড সাইকেল, সিএসি, সাইট্রিক অ্যাসিড সাইকেল, অথবা তাকে আমরা বলি ক্রেব সাইকেল। ওকে, ক্রেব সাইকেল। এবং এছাড়াও আরো একটা প্রসেস চলে যার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের কথা বলছি না, এটা কোথায় হয়? এটা ইনার মেমব্রেনে হয়, মানে দুটো মেমব্রেনের মিডিল, ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেনের যে মিডিল, সেই মিডিলে হয় হচ্ছে আমাদের এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন।
নেক্সট দেখো হচ্ছে প্লাস্টিড। ওকে, প্লাস্টিড, দেখো প্লাস্টিড আর ফাউন্ড ইন অল প্ল্যান্ট সেল। অবভিয়াসলি প্লাস্টিড আমাদের অ্যানিমেল সেলে পাওয়া যায় না, এটা কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে প্ল্যান্ট সেলে পাওয়া যাবে। দে বিয়ার সাম স্পেসিফিক পিগমেন্ট। প্লাস্টিডের মধ্যে কি আছে? কিছু স্পেসিফিক পিগমেন্ট আছে। এই প্লাস্টিড, দেখো এছাড়া আমরা বলেছিলাম না যে প্লাস্টিড আর সিমিলার টু দা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মতনই সিমিলার প্লাস্টিড। কেন? কারণ কি প্লাস্টিডের মধ্যেও নিজস্ব ডিএনএ আছে, এবং প্লাস্টিডের মধ্যে তোমার ওই 70S টাইপের রাইবোজোম আছে। তো ডিএনএ আর রাইবোজোম আছে, নিজস্ব ডিএনএ নিজস্ব রাইবোজোম আছে, ঠিক আছে প্লাস্টিডের মধ্যে। সেলের ভেতরে তো রাইবোজোম আছে, ওটা সেলের তৈরি। ওকে, কিন্তু প্লাস্টিডের মধ্যে আবার নিজস্ব রাইবোজোম। সেরকম সেলের ভেতরেও তো ডিএনএ আছে, নিউক্লিয়াসের ভেতরে, কিন্তু এই মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের কাছে নিজস্ব ডিএনএ আছে, ঠিক আছে, সেলফ ডিপেন্ডেন্ট ওরা। তো দেখো বেসড অন দ্য টাইপ অফ পিগমেন্ট, পিগমেন্টের উপর বেস করে কি কি টাইপের পিগমেন্ট আছে তার উপরে বেস করে আমরা এই প্লাস্টিডকে তিনটে পার্টে ভাগ করে থাকি: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট মানে যেটা সবুজ, ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে বিভিন্ন রকম কালার, তার জন্য রেসপন্সিবল, লিউকোপ্লাস্ট মানে যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, এবার এখানে আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে এটিওপ্লাস্ট। এটিওপ্লাস্টটা কি? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের প্রিকারসার, ক্লোরোপ্লাস্টের প্রিকারসার। মানে এই যে ক্লোরোপ্লাস্ট মানে এই যে এটিওপ্লাস্ট, এই এটিওপ্লাস্টের উপরে যখন আলো পড়ে না, তখন এটা ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়ে যায়। তাহলে আমি তোমাদেরকে এই চারটা করাই, তাহলে এটা ভালো বুঝতে পারবে। জাস্ট ওয়েট, দেখো এই চারটা দেখো, এই চারটা দেখো। এই যে প্লাস্টিড, প্লাস্টিড যেটা থেকে তৈরি হচ্ছে তার নাম কি? প্রোটোপ্লাস্টিড। সেই প্রোটোপ্লাস্টিড থেকে তৈরি হচ্ছে কি? দেখো এখানে এটিওপ্লাস্ট। এই এটিওপ্লাস্টের উপরে যখন সূর্যের আলো পড়ছে, এটিওপ্লাস্ট কনভার্ট হচ্ছে কিসে? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে। ওকে, এটিওপ্লাস্ট কিসে কনভার্ট হচ্ছে? ক্লোরোপ্লাস্টে কনভার্ট হচ্ছে। তো মেনলি আমরা এখানে দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এবার আমি যদি এই ক্রোমোপ্লাস্টের কথা বলি, ক্রোমোপ্লাস্ট কোথা থেকে আসছে? তো দেখো এই এটিওপ্লাস্ট থেকে তৈরি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থেকে তৈরি হচ্ছে আমাদের কি? ক্রোমোপ্লাস্ট। বোঝা গেল? মানে দেখবে বিভিন্ন যে ফল, সেই ফলগুলো যখন কাঁচা অবস্থায় থাকে, সেই ফলগুলো কেমন থাকে? সবুজ থাকে। আম সবুজ থাকে, কিন্তু যখন পেকে যায় লাল, হলুদ, এরকম একটা কালার নেই তো, বিভিন্ন কালারের কালার ধারণ করে। তো তার মানে ওই যে ক্লোরোফিল গুলো আছে ওরাই তখন, বা ওই যে ক্লোরোপ্লাস্ট যেটা আছে, ক্লোরোপ্লাস্টে কি হয়? তখন ক্রোমোপ্লাস্টে কনভার্ট হয়। বোঝা গেল? তো এই ক্লোরোপ্লাস্ট কিসে কনভার্ট হচ্ছে? তখন ক্রোমোপ্লাস্টে কনভার্ট হচ্ছে। ঠিক। আবার এই যে লিউকোপ্লাস্টের কথা বলছি, এই লিউকোপ্লাস্টকে ফার্দার তিনটে পার্টে ভাগ করে। এই লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে স্টোর করা, মেটেরিয়ালের স্টোর করে। তো এই লিউকোপ্লাস্টকে যে তিনটে পার্টে ভাগ করছি তাদের নাম কি? অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট আর এটা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। এই যে প্রোটিনোপ্লাস্ট, এর আরো একটা নাম আছে এলুরোপ্লাস্ট। ওকে, তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে প্লাস্টিড, প্লাস্টিড এটাকে আমি দুটো পার্টে ভাগ করলাম। ওকে, মানে মেনলি রাফলি তিনটে পার্টে ভাগ করে দাও। একটা হচ্ছে ক্রোমো, জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য ক্রোমো, একটা হচ্ছে ক্লোরো, ওকে, আর একটা কি? আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। বাট এখানে যে ঘটনাটা বললাম যে প্লাস্টিড যেটা থেকে তৈরি হচ্ছে তার নাম হচ্ছে প্রোটোপ্লাস্টিড। সেই প্রোটোপ্লাস্টিড থেকে দুটো পার্টে ভাগ করছি। ওকে, একটার নাম কি বললাম? প্রোটোপ্লাস্টিড থেকে একটা কি তৈরি হচ্ছে বললাম? এটিওপ্লাস্ট, এটিওপ্লাস্ট। ওকে, এটিওপ্লাস্ট। আর আরেকটা যেটা তৈরি হচ্ছে তার নাম কি বললাম? লিউকোপ্লাস্ট। দেন এই এটিওপ্লাস্ট থেকেই তৈরি হচ্ছে ফার্দার আমার ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। দেন এই ক্লোরোপ্লাস্টই পরে গিয়ে কনভার্ট হচ্ছে যখন ফল পাকছে। ফল যখন পাকছে, ফল পাকছে মিন্স আর ফটোসিনথেসিস হবে না, ফটোসিনথেসিস প্রায় শেষের দিকে। তখন কি হয়? তখন এই ক্লোরোপ্লাস্ট কনভার্ট হয়ে যায় ক্রোমোপ্লাস্টে। ক্রোমো, ক্রোমো মানে কালার, ক্রোমোপ্লাস্টে কনভার্ট হয়ে যায়। বোঝা গেল জিনিসগুলো? বলো যা যা বললাম ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আশা করি বোঝা গেছে। ওকে, এই জিনিসগুলো এখানে লেখা আছে। ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে কালার্ড প্লাস্টিড। ওকে, ফ্যাট সলিউবেল মানে ওর ভেতরে কি কি থাকে? বিভিন্ন পিগমেন্ট থাকে, ক্যারোটিনয়েড, জেন্থোফিল, এছাড়াও প্রচুর টাইপের পিগমেন্ট থাকে। এগুলো তোমাদের আলাদা আলাদা করে আমি একদিন বলে দেবো যে টমেটোর ভেতরে কি থাকে যে কারণে লাল হয়। ঠিক আছে, এরকম প্রশ্ন দু একটা যেগুলো আসে সেগুলো আমি তোমাদের বলে দেবো, খুব রেয়ার আছে,
তাও আমি বলে দেবো, ঠিক আছে। যাই হোক, লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট বলতে কোনটা, যার কাছে কোনো কালার নেই, কালারলেস প্লাস্টিড, যার কাজ কি, যার কাজ হচ্ছে স্টোর করা, নিউট্রিয়েন্টের স্টোর করা। যেরকম এই যে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট মনে করো তো, অ্যামাইলো, অ্যামাইলেজ, অ্যামাইলেজ এনজাইম মনে পড়ছে, যে কার্বোহাইড্রেটকে ভাঙে। তো সেখান থেকে মনে রাখবে অ্যামাইলোপ্লাস্ট কি করে, কার্বোহাইড্রেটকে স্টোর করে বা স্টার্চকে স্টোর করে, স্টার্চকে স্টোর করে। যেরকম পটেটো, পটেটোর ভেতরে এটা থাকে, ওকে, পটেটোর ভেতরে প্রচুর স্টার্চ, মানে স্টার্চ স্টোরড হয়ে আছে। তেমনি হচ্ছে এলায়োপ্লাস্ট, ওকে, এলায়োপ্লাস্ট যেটা, সেটা কি করে, অয়েল আর ফ্যাট কে স্টোর করে, ওকে, বিভিন্ন নাটস এর মধ্যে থাকে, বাদাম, নাটস, তার ভেতরে প্রোটিনোপ্লাস্টও থাকে, বিভিন্ন ডাল টালের মধ্যে আমার এই প্রোটিনোপ্লাস্ট থাকে, ঠিক আছে। প্রোটিনোপ্লাস্ট বা এলুরোপ্লাস্ট এর কাজ কি, এর কাজ হচ্ছে স্টোর প্রোটিন। বিভিন্ন পালসেস বা ডালের মধ্যে এই এলুরোপ্লাস্ট পাওয়া যায়, বা বিভিন্ন বাদামের মধ্যে আমার এলায়োপ্লাস্ট পাওয়া যায়। বোঝা গেল? তাহলে অ্যামাইলোপ্লাস্ট কি করে, সে স্টার্চ বা কার্বোহাইড্রেটকে স্টোর করে। এলায়োপ্লাস্ট কি করে, এ ফ্যাট বা অয়েল এটাকে স্টোর করে। এলুরোপ্লাস্ট এ কি করে, প্রোটিনকে স্টোর করে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জাস্ট ছোট্ট কিছু জিনিস আমাদের দেখতে হবে। এই যে ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছ, এই ক্লোরোপ্লাস্ট এর ভেতরে এরকম ডিস্ক লাইক কিছু স্ট্রাকচার আছে, এরকম ডিস্ক লাইক কিছু স্ট্রাকচার আছে, ওকে। এই ডিস্ক লাইক যে স্ট্রাকচার, এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে গ্রানা। এখানে লেখা আছে গ্রানা। এদের নাম কি, এদের নাম হচ্ছে গ্রানা। আর একত্রে কি বলা হয়, গ্রানাম বা থ্যালাকয়েড বলা হয়, ঠিক আছে। এদের নাম আমি রাফ এখানে লিখলাম হচ্ছে গ্রানা। বোঝা গেল? আর যেখানে এই থাইলাকয়েড গুলো নেই, সেই জায়গাগুলো হচ্ছে একটু ডার্ক টাইপের, মানে বাকি যে লিকুইড বা বাকি যে জায়গা, সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা, ওকে। দেখো এখানে জিনিসগুলো লেখা আছে। A chloroplast is characterized by its two membranous and a high concentration of chlorophyll. এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডবল মেমব্রেনাস, মাইটোকন্ড্রিয়া হচ্ছে ডবল মেমব্রেনাস, এগুলো তোমরা পড়ে নিয়েছো, ওকে। তো দেয়ার আর টু ডিস্টিংক্ট রিজিয়ন প্রেজেন্ট ইনসাইড এ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো ডিফাইন্ড রিজিয়ন আছে, একটাকে বলছি আমরা গ্রানাম বা গ্রানা, আর একটাকে বলছি আমরা কি, স্ট্রোমা। তো গ্রানা কি, গ্রানা ইজ মেড আপ অফ স্ট্যাকস অফ ডিস্ক শেপড স্ট্রাকচার। দেখো ডিস্ক শেপ স্ট্রাকচার অনেকগুলো এরকম, মানে একটার পর একটা কিন্তু সেজে আছে। এদেরকে আমরা কি বলছি, এদেরকে বলা হচ্ছে থাইলাকয়েডস। থাইলাকয়েডস, এই থাইলাকয়েডস এর মধ্যে হয় হচ্ছে লাইট রিয়াকশন বা লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন, ওকে, মানে লাইটের উপস্থিতিতে বা লাইট লাইট রিয়াকশন। তোমরা পড়েছো না, সবাই পড়েছো তো? লাইট রিয়াকশন কখন হয়, ফটোসিনথেসিসের যে ইনিশিয়াল স্টেজ, ফটোসিনথেসিসের যে ইনিশিয়াল স্টেজ, ওকে, সেটা হচ্ছে লাইট ফেজ। মাথায় রাখবে এটা, ঠিক আছে। C3 পাথ হয়ে চলে। যাই হোক, ওগুলো পরে তোমাদের আমি বোঝাবো, ঠিক আছে, এত ডিটেল আমাদের লাগবে না। তো লাইট রিয়াকশন হচ্ছে কি বললাম, ইনিশিয়াল স্টেজ অফ ফটোসিনথেসিস। আর লাইট রিয়াকশন কোথায় হয়, পরীক্ষাতে প্রশ্নটা দেয় কিন্তু, গ্রানা বা গ্রানামে হয় হচ্ছে লাইট রিয়াকশন। তাহলে ডার্ক রিয়াকশন কোথায় হবে, ডার্ক রিয়াকশন কোথায় হবে, স্ট্রোমাতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে বাকি এই যে রিজিয়ন গুলো, এগুলোকে বলা হচ্ছে স্ট্রোমা, যেখানে কি হয়, যেখানে আমাদের ডার্ক রিয়াকশন হয়, ওকে। আর এখানে আমার লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন হয়। তো এখানে লেখা আছে স্ট্রোমা। দেখো, স্ট্রোমা রেফার্স টু দ্য কালারলেস ফ্লুইড। বোঝা গেল? এই গ্রানার চারিদিকে যে কালারলেস ফ্লুইড আছে, সেটাই বোঝাচ্ছে হচ্ছে স্ট্রোমা, ওকে। সারাউন্ডিং দ্য গ্রানা উইথিন দ্য ক্লোরোপ্লাস্ট হোয়ার ডার্ক রিয়াকশন অর কেলভিন সাইকেল, ডার্ক রিয়াকশন অথবা এর আরেকটা নাম কি আছে, কেলভিন সাইকেল, ওকে, কেলভিন সাইকেল মনে রাখবে। বা যেটাকে বলা হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, সেটা কিন্তু এখানে হয়। তো স্ট্রোমা অলসো কন্টেন ভেরিয়াস এনজাইম। যাই হোক, এত কিছু লাগবে না। মেন দুটো জিনিস মনে রাখো, ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো রিজিয়ন হয়, একটা হচ্ছে যে ডিস্ক লাইক স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে থাইলাকয়েড, আর ছোট ছোট ডিস্ক গুলোকে বলা হচ্ছে গ্রানা। এখানে কি হয়, এখানে লাইট রিয়াকশন হয়। আর এই গ্রানার চারিদিকে যে
কালারলেস লিকুইডটা আছে, সেই লিকুইডটাকে আমরা কি বলছি? স্ট্রোমা। স্ট্রোমাতে কি হয়? ডার্ক রিয়াকশন হয়। বাস, আর এখানে কিছু পড়তে হবে না। মাসিরা গুড নুন। নেক্সট, নেক্সট হচ্ছে সেন্ট্রোজোম অথবা সেন্ট্রিওল। এই সেন্ট্রোজোম অথবা সেন্ট্রিওল এটা আমাদের অ্যানিমেল সেলের পার্ট। এটা কিন্তু প্ল্যান্ট সেলের পার্ট নয়, এটা অ্যানিমেল সেলে আছে। এ কি কাজ করে? এই অ্যানিমেল সেলের সেল ডিভিশনের কাজ করে। এটা শুধু মনে রাখো। এই যে স্ট্রাকচার গুলো দেখছি এগুলোকে বলা হচ্ছে সেন্ট্রিওল। দেখো এই একটা সেন্ট্রিওল, এই একটা সেন্ট্রিওল। এরা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা পারপেন্ডিকুলারলি সিচুয়েটেড থাকে। বোঝা গেল? এদের মেন কাজ কি বললাম? এদের মেন কাজ হচ্ছে সেল ডিভিশনে হেল্প করে। সেল ডিভিশনের সময় কি হয়? বেম তন্তু তৈরি করতে হয় বা স্পিন্ডেল ফাইবার তৈরি করতে হয়। সে স্পিন্ডেল ফাইবার, ফরমেশন অফ স্পিন্ডেল ফাইবার বা বেম তন্তু তৈরি করতে আমাদের হেল্প করে কে বা কাজ করে কে? সেটা হচ্ছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। তো এইটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এছাড়াও দেখবে কোন একটা কোষ, কোষের গায়ে এরকম সিলিয়া বা ফ্লাজেলা লেগে থাকে, মানে সুর মতো লেগে থাকে, যেটা কোষকে মুভ করতে, চলাচল করতে হেল্প করে। সেই সিলিয়া বা ফ্লাজেলা তৈরি করতে হেল্প করে কে? সেটা হচ্ছে আমার এই সেন্ট্রিওল। তো এই দুটো পয়েন্ট জাস্ট মনে রাখো। আর এটা তো তোমরা জানোই যে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে অনলি অ্যানিমেল সেলে পাওয়া যায়। ওকে, এরপরে দেখো হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউল কি করে? ভ্যাকিউলের কাজ হচ্ছে স্টোর করা, মেটেরিয়ালের স্টোরেজ করা। ঠিক আছে, যেরকম প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এটা মেনলি ফুল অফ স্যাপ, স্যাপ টাইপের জিনিস স্টোর করে থাকে। কারণ কি সেলের লাইফ সাইকেলের জন্য ধরো ফুডের দরকার বা কিছু জিনিসের দরকার আছে, সেগুলোকে কি করে? সেগুলো সে ভ্যাকিউল তার ভেতরে কি করে? স্টোর করে রাখে। এবং আমরা পড়ে নিয়েছি যে প্ল্যান্ট সেলের মধ্যে যে ভ্যাকুল সেটা সব থেকে বড় সাইজের হয়, তাই না? 90% অফ দ্য সেল ভলিউমকে কভার করে থাকে হচ্ছে এই ভ্যাকিউল। এবার ভ্যাকুল দেখো বিভিন্ন টাইপের হয়। ওকে, ভ্যাকুল আমাদের বিভিন্ন টাইপের হয়। যেরকম এখানে দেখতে পাচ্ছ স্যাপ ভ্যাকিউল। ওকে, যেরকম এখানে দেখতে পাচ্ছ হচ্ছে স্যাপ ভ্যাকিউল, কন্ট্রাকটাইল ভ্যাকিউল। এই স্যাপ ভ্যাকিউল সাধারণত প্ল্যান্ট সেলের মধ্যে পাওয়া যায়। আর এই স্যাপ ভ্যাকুলের যে কভারিংটা না, কভারিংটাকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট। ওকে, কভারিংটাকে আমরা বলি হচ্ছে টোনোপ্লাস্ট। আর এই স্যাপ ভ্যাকুল মেনলি কি করছে? ওর মধ্যে স্যাপ মানে রস টাইপের, মানে হচ্ছে লিকুইড টাইপের জিনিস আছে, তার ভেতরে কিছু স্টার্চ, অ্যামাইনো অ্যাসিড এই জাতীয় জিনিসকে সে স্টোর করে রেখে দিয়েছে, যেগুলো এই সেলের লাইফ সাইকেলে কাজে লাগবে। বোঝা গেল? এবার দেখো হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুল। এটা সাধারণত বিভিন্ন প্রোটিস্টা বা অ্যালগির সেল ওয়ালে আমরা মানে সেলে আমরা এটাকে পেয়ে থাকি, প্রোটিস্টান বা অ্যালগির সেলে পেয়ে থাকি। মেনলি কন্ট্রাকটাইল ভ্যাকুল কি করে? অসমো রেগুলেশনের কাজ করে। অসমো রেগুলেশনের কাজ করে মানে সেলের ভেতর থেকে ওয়াটারকে বাইরে পাঠানো, বাইরে থেকে ওয়াটারকে ভেতরে নিয়ে আসা। ঠিক আছে, যেরকম সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের হিউম্যান বডিতে অসমো রেগুলেশনের কাজ কে করছে? কিডনি করছে। আমাদের বডিতে যখন জল কম থাকে তখন দেখবে খুব কম ইউরিন তৈরি হয়, ইয়েলো কালারের কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়, তাই না? কারণ আমার বডিতে যখন জল কম, তখন বেশি ইউরিন তৈরি করে বেশি জলকে বডি থেকে তো বার করে দিলে বডি ডিহাইড্রেট হয়ে যাবে। তাহলে বডির অসমো রেগুলেশন কে করছে? সেটা হচ্ছে কিডনি। ঠিক সেরকম ভাবে বিভিন্ন অ্যালগাল সেল বা প্রোটিস্টান সেলের যে অসমো রেগুলেশন, সেই কাজ করে কি? আমাদের কন্ট্রাকটাইল ভ্যাকিউল। ক্লিয়ার? নেক্সট দেখো হচ্ছে ফুড ভ্যাকিউল। ওকে, ফুড ভ্যাকিউল আর একটা হচ্ছে গ্যাস ভেসিকেল বা গ্যাস ভ্যাকিউল। এইগুলো সেই একই ব্যাপার। ফুড ভ্যাকিউলটা কি? ফুড ভ্যাকিউল হচ্ছে আমার যদি খাবার স্টোর করে রাখে। ওকে, ভ্যাকিউলের মধ্যে যখন খাবার স্টোর হয়ে আছে সেটা হচ্ছে আমার ফুড ভ্যাকিউল। যেরকম অ্যামিবা, অ্যামিবার মধ্যে ফুড ভ্যাকিউল তুমি দেখতে পাবে। ওকে, চলো গ্যাস ভেসিকেল, যার ভিতরে গ্যাস স্টোর থাকে। এর ফলে কি হয়? ব্যাকটেরিয়া গুলো তাদের বুয়েন্সি কে কন্ট্রোল করে। ধরো কোনো ব্যাকটেরিয়া, তার ভিতরে গ্যাস ভ্যাকুল আছে, আর সে যদি বেশি গ্যাস ভরে তাহলে কি হবে? গ্যাস ভ্যাকুলের মধ্যে যদি বেশি গ্যাস ঢুকিয়ে নেয় তাহলে তার বুয়েন্সি বেড়ে যাবে, সে উপরের দিকে ভেসে উঠবে। তেমনি যদি জলে তাকে নিচে নামতে হয় তাহলে কি করবে? সে গ্যাস ভেসিকেল থেকে গ্যাসকে বার করে দেবে, তখন বুয়েন্সি কমে যাবে, তখন সে নিচের দিকে নেমে চলে আসবে। তো মেনলি বুয়েন্সি কন্ট্রোল করে ব্যাকটেরিয়া গুলো এই গ্যাস ভ্যাকুলের সাহায্যে। নেক্সট দেখো হচ্ছে সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন মানে এই সেলের ভেতরে কিছু প্রোটিন ফিলামেন্ট নেটওয়ার্ক থাকে, এরকম প্রোটিন ফিলামেন্ট নেটওয়ার্ক থাকে। যেরকম আমাদের বডিতে স্কেলেটন কি করে? আমাদের বডিটাকে একটা কি করে? স্কেলেটন আমাদের বডিটাকে একটা শেপ দিয়েছে, বডিটাকে একটা ধাঁচা বা একটা খাঁচা দিয়েছে, বডিটাকে একটা ধরে রেখেছে, তাই তো? একটা সাপোর্ট প্রোভাইড করেছে। ঠিক ঠিক সেরকম ভাবে সেলের ভেতরেও
এই যে প্রোটিনের ফিলামেন্ট যেগুলো তুমি দেখতে পাচ্ছ, নেটওয়ার্ক অফ প্রোটিন ফিলামেন্ট, এরা কি করছে, এরা সেলকে একটা শেপ দিচ্ছে। ওকে, সেলকে ডিফর্ম হওয়া থেকে রক্ষা করছে। বোঝা গেল? এটা হচ্ছে ওর কাজ। জাস্ট জিনিসটা জেনে রাখো, আর সেরকম কিছু এখানে লাগবে না। নেক্সট নেক্সট হচ্ছে মাইক্রো বডি। দেখো, এই সেলের মধ্যে কিছু ছোট ছোট বডি থাকে, মাইক্রো বডি থাকে। এদের নাম কি? এদের নাম হচ্ছে যেরকম হচ্ছে পেরিঅক্সিজম, গ্লাইঅক্সিজম, ঠিক আছে? তো এই অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় যে পেরিঅক্সিজমের কাজ কি। দেখো এখানে লেখা আছে, মাইক্রোবডি বা এর আরেক নাম কি, সাইটোজোম, ইজ এ টাইপ অফ অর্গানেল দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য সেল অফ প্ল্যান্ট, প্রোটোজোয়া অ্যান্ড অ্যানিমেল। প্রথম পয়েন্ট গেল। অর্গানেলস ইন দ্য মাইক্রোবডি ফ্যামিলি ইনক্লুড, মাইক্রোবডি ফ্যামিলির মধ্যে কারা কারা পড়ে? পেরিঅক্সিজম পড়ে, গ্লাইঅক্সিজম পড়ে, ওকে, গ্লাইকোজোম পড়ে। যাই হোক, এই দুটোর নাম মাথায় রেখো তাহলে হবে। গ্লাইঅক্সিজম কোথায় পাওয়া যায়? প্ল্যান্ট সেলের মধ্যে পাওয়া যায়। ওকে, পেরিঅক্সিজম কোথায় পাওয়া যায়? এটা অ্যানিমেল সেলের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে? ওকে, এদেরও আবার ফার্দার বিভিন্ন ভাগ আছে, বাট অত কিছু আমাদের লাগবে না। দেখো কি বলা আছে, এ পেরিঅক্সিজম ইজ এ টাইপ অফ মাইক্রোবডি দ্যাট ফাংশনস টু হেল্প দ্য বডি ব্রেক্স ডাউন লার্জার মলিকিউল অ্যান্ড ডিটক্সিফাই হ্যাজার্ডাস সাবস্টেন্স। মেনলি এই পয়েন্টটা মাথায় রাখো, এই পয়েন্টটা। আমাদের যে লিভার কি করে? ডিটক্সিফিকেশনে কাজ করে। তো হাইলি টক্সিক জিনিসগুলোকে লেস টক্সিক জিনিসে কনভার্ট করে। তো সে লিভারের মধ্যে এই পেরিঅক্সিজম বা মাইক্রোবডি কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায় লিভার সেলের মধ্যে। ওকে, এর কাজ কি? এর কাজ হচ্ছে হাইলি টক্সিক জিনিসগুলোকে লেস টক্সিক জিনিসে কনভার্ট করা। যেরকম একটা এক্সাম্পল তোমাদের অনেকেই জিজ্ঞাসা করো যে স্যার, আমরা শুনেছি পেরিঅক্সিজম H2O2 কে ভাঙে। একদমই তাই, ভাঙে। H2O2 একটু টক্সিক, বাট H2O2 আরো টক্সিক জিনিস থেকে তৈরি হয়। তো তো H2O2 থেকেও যে টক্সিক জিনিস, তাকে ভেঙে H2O2 তে কনভার্ট করে, মানে লেস টক্সিকে কনভার্ট করলো। দেন আবার কি করে? দেন আবার এই H2O2 কে ভেঙে ফার্দার জলে কনভার্ট করে। তো এর কাজ হচ্ছে ডিটক্সিফাই করা, ডিটক্সিফিকেশনের কাজ করে। তো এই জন্য অনেক সময় পেরিঅক্সিজমকে বলা হয় সেফটি ভালভ অফ দ্য সেল, কোষের সেফটি ভালভ। ওকে, সেফটি ভালভ অফ দ্য সেল। চলো এবার আমরা পড়বো হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন। দেখো, এই যে কোষ, এই কোষের মধ্যে অক্সিজেন কখন ঢুকছে আর কোষ থেকে কখন কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে বলতো? কখন এটা হয়? যখন কনসেন্ট্রেশনের ডিফারেন্স তৈরি হয়। মানে ধরো কোষের ভেতরে যখন প্রচুর প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে গেছে, প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে গেছে, বাট বাইরে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন কম। তখন কি কেউ এই কার্বন ডাই অক্সাইডকে ধাক্কা দিয়ে পাঠায়? কেউ ধাক্কা দেয় না। এখানে এই যে ডিফারেন্সটা, যে বাইরে আমার কম কার্বন ডাই অক্সাইড আর ভেতরে বেশি, তো এই যে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই একটা ফোর্স হিসেবে কাজ করে। কারণ কি, ফোর্স না দিলে তো কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। আর ফোর্স দেওয়ার জন্য চাই কি? এনার্জি, তাই তো? তার মানে আমাকে এখানে আলাদা করে এনার্জি প্রোভাইড করতে হচ্ছে না, আমাকে কোনো এনার্জি খরচা করতে হচ্ছে না এই কার্বন ডাই অক্সাইডকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, বা সেম ভাবেই অক্সিজেনকে সেলের ভেতরে নিয়ে আসার জন্য। বুঝতে পারছো? তো এই ধরনের যে ট্রান্সপোর্টেশন, এটার নাম কি? এটার নাম তো ডিফিউশন। বাট এই ধরনের ট্রান্সপোর্টেশনকে বলা হয় হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টেশন। কি বললাম? প্যাসিভ ট্রান্সপোর্টেশন, যেখানে এনার্জির কোনো ডাইরেক্ট ইউজ নেই, কোন রকম এটিপি খরচা হচ্ছে না জিনিসগুলোকে বাইরে বা ভেতরে আদান প্রদান করার জন্য। বোঝা গেছে? বাট আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন। তাহলে আমরা এই যে সেলের ভেতরে বা সেলের বাইরে যে ট্রান্সপোর্টেশন, এটাকে দুটো পার্টে ভাগ করলাম। একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভে কি হচ্ছে? কোনো এনার্জি লাগবে না, বাট অ্যাক্টিভে কি হবে? অ্যাক্টিভে তোমাকে এনার্জি দিতে হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনে জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে এনার্জি বা এটিপি মলিকুলের খরচা করতে হবে। ওকে, তো সেটা এখানে লেখা আছে, দেখো। এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস, এই দুটো হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনের পার্ট বা এ ফর্ম অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন। এন্ডোসাইটোসিস এন্ড এক্সোসাইটোসিস আর বোথ ফর্ম অফ বাল্ক ট্রান্সপোর্টেশন। সেলকের ভেতর থেকে বাল্ক মেটেরিয়াল বাইরে পাঠানো বা ভেতরে নেওয়ার যে প্রসেস, সেই প্রসেসকে আমরা বলছি, মানে ভেতরে নেওয়ার যে প্রসেস, তার নাম হচ্ছে এন্ডোসাইটোসিস।
আর সেল থেকে কোনো জিনিস বা বাল্ক মেটেরিয়ালকে বা অনেকটা মেটেরিয়ালকে বাইরে পাঠানোর যে প্রসেস, তাকে আমরা বলছি হচ্ছে কি এক্সোসাইটোসিস। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিই। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন, এই ট্রান্সপোর্টেশনকে দুটো পার্টে ভাগ করলাম। একটা দেখলাম আমি প্যাসিভ। প্যাসিভ প্যাসিভ ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়ে যাচ্ছে হচ্ছে ডিফিউশন। যে প্যাসিভ ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কিন্তু কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ট্রান্সপোর্টেশন বা আদান প্রদান চলছে সেলের ভেতরে বা সেল থেকে সেলের বাইরে। আর আরেকটা ট্রান্সপোর্টেশনের নাম বললাম, সেটা কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন, এটাকে আবার দুটো পার্টে ভাগ করলাম। একটাকে বলছি আমরা এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস। আরেকটাকে আমি বলছি কি এক্সোসাইটোসিস। ওকে, এন্ডোসাইটোসিস মানে কি সেলের ভেতরে নিয়ে আসছি, এক্সোসাইটোসিস মানে কি সেল থেকে বাইরে নিয়ে যাচ্ছি। ওকে, এবার এবার দেখো সেল, এন্ডোসাইটোসিস তো মানে কি সেলের ভেতরে নেওয়া। এবার আমরা সেলের ভেতরে কিন্তু দু রকম বলাটা ভুল, আরো হায়ার ক্লাসে গেলে দেখতে পাবে 3 রকম ভাবে জিনিসপত্র ভেতরে আসে, বাট আমাদের এখানে 2 রকম ভাবে বললেই হবে। কি কি? একটার নাম হচ্ছে আমাদের দেখো ফ্যাগোসাইটোসিস। একটা প্রসেসের নাম কি লেখা আছে? ফ্যাগোসাইটোসিস। আরেকটার নাম কি দেখো লেখা আছে পিনোসাইটোসিস। ওকে, এখানে লেখা আছে দেখো পিনোসাইটোসিস, আরেকটা দেখো হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই পিনোসাইটোসিসটাকে বলা হয় হচ্ছে ফ্যাগোসাইটোসিসটাকে বলা হয় হচ্ছে সেল ইটিং। ইটিং। ওকে, আর এই যে পিনোসাইটোসিস আছে এটাকে বলা হয় হচ্ছে সেল ড্রিঙ্কিং, মানে সেলের জল পান। ওকে, তো পিনোসাইটোসিস মানে কি দেখো সেল এনগালফ লিকুইড পার্টিকেল। সেল যখন লিকুইড পার্টিকেল, অনেকটা লিকুইড ড্রপলেটকে সে এনগালফ করছে, সেটাকে বলা হয় হচ্ছে পিনোসাইটোসিস বা সেল ড্রিঙ্কিং। কিন্তু সেল যখন কোনো সলিড জিনিসকে এনগালফ করছে, সেটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস বা সেল ইটিং। বোঝা গেছে এত দূর অব্দি সবার? বলো। এছাড়াও আরো একটা প্রসেস হয় রিসেপ্টর মিডিয়েটেড প্রসেস, কিন্তু সেটা আমাদের লাগবে না। ওকে, এবার সেলের মধ্যে ধরো সেলের মধ্যে প্রচুর আনডাইজেস্টেড জিনিস হয়ে গেছে। এবার সেল তাদেরকে একসাথে যখন বার করছে, মানে এক্সোসাইটোসিস করছে, তখন সেটাকে বলা হয় সেল ভোমিটিং। কি বললাম? তখন সেটাকে বলা হয় হচ্ছে সেলের ভোমিটিং। ভোমিটিং। বলতে পারবে কেউ যে সেল ভোমিটিং এর টেকনিক্যাল নাম কি? সেল ভোমিটিং এর টেকনিক্যাল নাম কি বলতে পারবে কেউ? ইফ্যাগি। ওকে, এই যে সেল ভমিটিং বা ইফ্যাগি, এটা একটা এক্সোসাইটোসিস প্রসেস। সেলের ভেতর থেকে জিনিসকে আমি বাইরে বার করলাম। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে এই ট্রান্সপোর্টেশনের পার্টটা আমাদের কাছে ক্লিয়ার আছে? এত দূর অব্দি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানে বিভিন্ন ছবি টবিগুলো ছিল, দেখতে পাচ্ছ ফ্যাগোসাইটোসিস মানে কি এরকম ভাবে পার্টিকেলকে সে এনগালফ করে নিচ্ছে। আর দেখো পিনোসাইটোসিস মানে দেখো লিকুইড, এই লিকুইডের মধ্যে ধরো কোনো জিনিস আছে, তাদেরকে দেখো সে এনগালফ করছে। ওকে, সেলের মেমব্রেনটা ফোল্ড হয়ে তাকে এনগালফ করছে। ওকে, এটাকে বলছি আমরা পিনোসাইটোসিস। আর একটা আছে রিসেপ্টর মিডিয়েটেড, ওটা তোমাদের লাগবে না। তাহলে আজকের জন্য আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আবার দেখা হচ্ছে নতুন সেশনে।